ওকে, সো দিস ওয়াজ দ্য প্র্যাকটিস সেট 2, যেটা আমরা আগের দিনের ক্লাসে কমপ্লিট করেছিলাম। এটা আমাদের কাছে একটা কোম্পানির সেলস ডেটা ছিল 2024 টু 2025। সেখানে আমরা এমপ্লয়ীদের পারফরমেন্স স্কোর, তাদের সেলস, তাদেরকে আমরা র্যাঙ্ক করেছি কে বেশি ভালো সেলস করেছে, এবং তার সাথে সাথে এমপ্লয়ীদের যে পারফরমেন্স স্কোর, সেই পারফরমেন্স স্কোরের ওপর কিন্তু আমরা জোর দিয়েছি, এবং আমরা সেই পারফরমেন্স স্কোরের ওপর কিন্তু আমরা জায়গাটাকে সেট আপ করেছি। এবং আমরা অর্ডার ডেটটাকে ফাংশনিং করেছি। ফাংশনিং মানে আমরা সেটাকে বড় ডেটে কনভার্ট করেছি। যেখানে 01012022 লেখা ছিল সেটাকে আমরা 1 জানুয়ারি 2022 বলে লিখতে পেরেছি। ডিসকাউন্টটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করেছি, আর প্রাইসটাকে আমরা একটা নাম্বারে কনভার্ট করেছি। তো দিস ওয়াজ দ্য থিং উইচ উই হ্যাভ ডান ইন দ্য প্রিভিয়াস ডে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের আজকের পুরো টাস্কটা থাকবে যে প্রথমে আমরা দেখবো যে এটাকে প্রিন্ট কিরম ভাবে দেওয়া যায়। ঠিক আছে, তো ধরো আমি এটাকে প্রিন্ট দিতে চাই, আমাকে এটা আমার কাছে সেলস রিপোর্ট, আমি এটাকে আমার অফিসে জমা করব। আমি আলটিমেটলি অফিসে জমা করে আমি সেখান থেকে কিন্তু এটাকে প্রিন্ট দিতে চাই। আমি অফিসে জমা করার পর সেটাকে আমি প্রিন্ট দেব। ঠিক আছে, তো এবার কোয়েশ্চেন হচ্ছে আমি যদি অফিসে জমা করে প্রিন্ট দিতে চাই তখন আমরা কি করব? তখন আমরা সঙ্গে সঙ্গে ধরো যেটা সবচেয়ে মেন মানে দুটো উপায়, সেটা হচ্ছে যে আমি ফাইলে যেতে পারি। এখানে ফাইলে যে অপশন আছে সেই ফাইলে যেতে পারি। ফাইলে গিয়ে তোমাদের কাছে এখানে একটা প্রিন্ট বলে অপশন থাকে। ফাইলে গিয়ে এখানে আমাদের কাছে প্রিন্ট বলে অপশন থাকে। এই প্রিন্ট বলে অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে এই প্রিন্ট বলে অপশনে কিন্তু ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমার কাছে দেখো প্রিন্টার চলে আসছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমার কাছে যে প্রিন্টটা হচ্ছে, যে প্রিন্টটা আমার কাছে আসছে, সেই প্রিন্টে কি পুরো প্রিন্টটা আসছে? তার উত্তর হচ্ছে না। আমি এখানে নর্মাল গেলাম, নর্মাল ফাইলে গেলাম, নর্মাল ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে যেই ক্লিক করলাম আমার কাছে যেটা আসছে দেখো আইটেম বলে কলামটা আসছে, প্রাইস বলে কলামটা আসছে, ডিসকাউন্ট বলে কলামটা আসছে, অর্ডার ডেট বলে কলামটা আসছে, এমপ্লয়ি বলে কলামটা আসছে, পারফরমেন্স কোডটা আসছে, কিন্তু সেলস এটা কিন্তু আমার কাছে আসছে না। তার মানে এইখানে যখন আমি রিপোর্টটাকে সাবমিট করব তখন আমার রিপোর্টে পারফরমেন্স স্কোর অব্দি আসবে, সেলস থেকে আর আসবে না। বা সেলস এর পরেও যদি আরেকটা কলাম থাকতো, তারপরেও যদি আরেকটা কলাম থাকতো, তারপরেও যদি আরেকটা কলাম থাকতো, তাহলে আমি প্রিন্ট দেওয়ার সময় কিন্তু আমি পেতাম না। আর একটা উপায় হচ্ছে আমি ডিরেক্ট কন্ট্রোল পি টিপতে পারি আমার ল্যাপটপে বা কম্পিউটারের কিবোর্ডে। কন্ট্রোল পি যেই টিপবো আমার কাছে প্রিন্টের ভিউটা দিয়ে দেবে। এটাকে আমরা বলি প্রিন্ট প্রিভিউ। এই যে এই শীটটা তোমাদেরকে দেখাচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এটাকে আমরা বলি প্রিন্ট প্রিভিউ। এবং এই প্রিন্ট প্রিভিউ কি করে? প্রিন্ট প্রিভিউ আমাদেরকে বেসিক্যালি দেখায় হচ্ছে যে তোমরা এই জিনিসটা যেটা তোমরা করলে সেই জিনিসটার তোমার যে প্রিন্টের যখন নিতে যাবে তাহলে তোমার যখন প্রিন্ট থেকে বেরোবে সেটা কেমন টাইপের একটা সাদা কাগজের ওপর বেরোবে। তো এটাকে আমরা বলি প্রিন্ট প্রিভিউ। দিস ইজ নাথিং বাট দ্য প্রিন্ট প্রিভিউ। এবার কোয়েশ্চেন হচ্ছে তাহলে হাউ টু ম্যানেজ দিস। তাহলে আমার সেলস এর কলামটা যে বাদ চলে গেল, বা আরো যদি এখানে 4টে কলাম থাকতো সেগুলো যে বাদ চলে গেল, হাউ টু ম্যানেজ দিস? সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট অপশন ইন এক্সেল উইচ উই হ্যাভ ইজ নাথিং বাট, আমাদের এখানে একটা অপশন আছে একদম আমাদের এক্সেলের যে টপ বার যেরকম থাকে, আমাদের একদম বটম যে বারটা আছে যেখানে শিট বলে লেখা আছে, শিট 1 বলে লেখা আছে, তার তলায় দেখো রেডি, অ্যাক্সেসিবিলিটি, ইনভেস্টিগেট বলে যে আছে, সেইখানে আমাদের কাছে 3টে ছোট ছোট খোপ আছে। 3টে ছোট ছোট খোপ আছে। প্রথম যে খোপটা সেটা আমাকে দেখাচ্ছে নর্মাল, মানে আমি যে নর্মাল সেন্সে আমি যেটাকে দেখছি, তো আমি তো এটা নর্মাল সেন্সেই দেখছি, আমি তো এটাকে নর্মাল ভাবেই দেখছি, তাই জন্য এটাকে আমাকে দেখাচ্ছে নর্মাল। তার পাশে আর একটা ছোট্ট অপশন আছে যেটাকে আমরা বলি পেজ লেআউট। পেজ লেআউট মানে তোমরা নিশ্চয়ই জানো তোমরা যে প্রিন্ট করো কি কি পেজে প্রিন্ট করো, তোমরা সবাই A4 পেজে প্রিন্ট করো। তোমরা যখন ছবি তোলো তখন কিরম ভাবে ছবি তোলো? দুরকম ভাবে হয়, দুরকম ভাবে হয়। একটা হচ্ছে যে আমার একটা হতে পারে যে তোমরা পোর্ট্রেটে কেউ ছবি তোলো, আবার একটা হয় তোমরা ল্যান্ডস্কেপে কেউ ছবি তোলো। তা হয়তো তোমরা ল্যান্ডস্কেপে কেউ ছবি তোলো বা কেউ তোমরা পোর্ট্রেটে ছবি তোলো। তা পেজ লেআউটের মানে হচ্ছে যে আমি যে, হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। স্যার, বলছি আমাদের আমার ফোনে স্ক্রিন দেখাচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে রয়েছে। এটা কি সবার হচ্ছে? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ না বাদ বাকিরা? না স্যার দেখতে পাচ্ছি। তাহলে হ্যাঁ দেখতে পাচ্ছি। তাহলে তোমার নেটওয়ার্ক গন্ডগোল, তাহলে তোমার নেটওয়ার্কে ইস্যু আছে। তুমি নেটওয়ার্কটা এক্ষুনি একবার মিটটাকে লিভ করে জয়েন করো, একবার এয়ারপ্লেন মোড অন করে অফ করতে পারো, তাহলে অনেক সময় বেটার হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো আমার কাছে তাহলে নর্মাল ভিউ একটা থাকতে পারে, একটা হতে পারে পেজ লেআউট যেটা আমরা বলছিলাম A4 পেজ হতে পারে, কোনো কোনো সময় লিগাল পেজ হয়। লিগাল পেজ তোমরা কখনো দেখেছো কিনা জানি না, লিগাল নোটশিটের পেজ হয়।
বা কোনো কোনো সময় আমি ল্যান্ডস্কেপ করতে পারি, পোর্ট্রেট করতে পারি, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন মি, আমি আমি কি করতে চাই না চাই। কিন্তু সবচেয়ে মেন যেটা যেটা আমার এই পুরো প্রিন্টটাকে দাঁড় করাবে সেটা হচ্ছে আমার এখানে একটা পেজ ব্রেক প্রিভিউ বলে একটা অপশন আছে, পেজ ব্রেক প্রিভিউ। তা আমার কাছে যে পেজ ব্রেক প্রিভিউ বলে অপশনটা আছে, আমি জাস্ট এখানে ক্লিক করব। পেজ ব্রেক প্রিভিউতে যেই ক্লিক করলাম, ভালো করে দেখো যে তোমাদের যে একটা রেক্ট্যাঙ্গেল করে দিয়েছে, একটা বিশাল আকারের রেক্ট্যাঙ্গেল আছে, এই বিশাল আকারের রেক্ট্যাঙ্গেলের মধ্যে আবার একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল আছে। তাহলে আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে, আমার এই বিশাল আকারের রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে ছোট্ট রেক্ট্যাঙ্গেলটা আছে সেটা কত অবধি আছে? আইটেম আছে, প্রাইস আছে, ডিসকাউন্ট আছে, অর্ডার আইডি আছে, এমপ্লয়মেন্ট আছে, পারফরমেন্স স্কোর আছে। সেই ছোট্ট রেক্ট্যাঙ্গেলের মধ্যে কি সেলস ইনক্লুডেড আছে? তার উত্তর হচ্ছে না। তাহলে সেই ছোট্ট রেক্ট্যাঙ্গেলে যদি আমার সেলস ইনক্লুডেড না থাকে, তাহলে কিন্তু আমি আমার যখন প্রিন্ট নিতে যাব তখন কিন্তু আমি প্রিন্টটা পাবো না। তখন আমি যখন প্রিন্টটা নিতে যাব তখন কিন্তু আমি প্রিন্টটা পাবো না। তবে দিস উইল বি আ প্রবলেম। তাহলে এটার উপায় কি? হাউ টু ওভারকাম দিস প্রবলেম? তাহলে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি তোমাদের সবাইকে বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে, মোস্ট অফ দ্য টাইম ওয়েন ইউ গাইজ গো ফর সাম প্রিন্টিং ডকুমেন্টস ইন এক্সেল, এক্সেলে যখন ডকুমেন্টটাকে প্রিন্ট করতে যাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে এই সমস্যাটায় ফেস করবে, এই প্রবলেমটা ফেস করবে। এবং যখন আমরা খুব এক্সেলে বিগিনার হই এবং আমরা যখন এক্সেলটা থেকে প্রিন্ট নিতে যাই, তখন আমাদের খুব ভয় ধরে যায় যে কি সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারছি না। তা এই প্রবলেমটা কিন্তু 99% কেসে দাঁড়ায়, 99% কেসে কিন্তু এই প্রবলেমটা দাঁড়ায়। হ্যাঁ, এবার যদি আমার মাত্র দু একটা কলাম থাকে তাহলে প্রবলেম হয় না, কারণ কি দু একটা কলাম এক্সেল অটোমেটিক্যালি নিয়ে নেয়। কিন্তু যখনই আমার একটু ডেটাটা বড় হয়ে যায় বা সাইজটা বড় হয়ে যায়, তখন এক্সেল কিন্তু ডিটেক্ট করে না, ও একটা ডিফল্ট সাইজ আছে। আমি কি বললাম? দেখতে পাচ্ছ এটা রেক্ট্যাঙ্গেল আছে, লাল নীল বর্ডারের ব্লু কালারের একটা রেক্ট্যাঙ্গেল আছে। এই ব্লু কালারের রেক্ট্যাঙ্গেলের মধ্যে আবার একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল আছে যেটা এই পারফরমেন্স স্কোর অব্দি দাগ দিয়ে রেখে দিয়েছে। তার মানে আমাকে এক্সেল বলতে চাইছে, আমাকে যখন প্রিন্ট দেওয়া হবে তাহলে আমি পারফরমেন্স স্কোর অব্দি নেব, তার বাইরে আমি কিচ্ছু নেব না। তাহলে এক্সেল বলতে চাইছে আমি পারফরমেন্স স্কোর অব্দি নেব, তার বাইরে আমি কিচ্ছু নেব না। তাহলে এই প্রবলেমটা ওভারকাম করার কি? আমি যে দাগটা মাঝখান থেকে দেখতে পাচ্ছি, when I see a line which is dividing the performance score and sales, মানে আমার পারফরমেন্স স্কোর আর সেলসটাকে যখন ভাগ করে দিচ্ছে যেই লাইনটা, সেই লাইনটার ওপর গিয়ে আমার কার্সারটাকে প্লেস করব। আমার মাউসের কার্সারটা বা পয়েন্টারটা ওখানে গিয়ে প্লেস করব। যেই প্লেস করব আমার কাছে একটা অ্যারো টাইপ চলে আসবে, আপনার কাছে একটা অ্যারো চলে আসবে, যার দুদিকে অ্যারো আছে, একটা লাইন চলে আসবে। আমি কি করব? কার্সারটাকে প্রেস করে এই অ্যারোটাকে ড্র্যাগ করে আমি সেলস অবধি টেনে দেবো। তা আমি এবার যেই সেলস অবধি টেনে দিলাম, আমি যদি চাই যে আমি অর্ডার আইডি অবধি প্রিন্ট নেবো, তাহলে দেখো আমি এটাকে টেনে অর্ডার আইডি অবধি করে দেবো। আমার তাহলে এটা বাদ বাকি চলে যাবে, এটা তাহলে পেজ 2 তে চলে যাচ্ছে। মানে এক্সেল এটাকে পেজ 1 এ প্রিন্ট দেবে অর্ডার আইডি অবধি, আর এমপ্লয়ি থেকে সেলস অবধি পেজ 2 তে দেবে। তা আমি সেটাতে আর একটু পরে আসছি। আমি যদি একটা পেজের মধ্যেই প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব? আমার মাউসের পয়েন্টারটাকে নেব, নিয়ে আমি দেখব যে আমার কার্সারের ওপর কোথায় দাঁড়িয়ে আছে। তা যেখানে কার্সারে দাঁড়িয়ে আছে সেটাকে আমি ড্র্যাগ করে পুরো সেলস অবধি টেনে দেবো। যেই আমি ড্র্যাগ করে সেলস অবধি টেনে দিলাম, আমি যখনই ড্র্যাগ করে সেলস অবধি টেনে দিলাম, এইবার আমি আবার নর্মাল ভিউতে চলে যাব। আমি কোন ভিউতে আছি? আমি পেজ ব্রেক ভিউতে আছি, আমি পেজ ব্রেক প্রিভিউতে আছি। আমি আবার কোথায় চলে যাব? নর্মাল ভিউতে চলে যাব। সামওয়ান ইজ জয়নিং, লেট মি জাস্ট চেক। তাহলে আমি কোথায় চলে যাব? আমি আবার এই নর্মাল ভিউতে চলে যাব। তা আমি যেই নর্মাল ভিউতে চলে গেলাম, আমি যখনই নর্মাল ভিউতে চলে গেলাম, এবার আমি আবার প্রিন্ট নিয়ে দেখি যে এবার আমার কাছে আর প্রবলেম আসছে কি আসছে না। লেট গো টু ফাইল, এই ফাইল অপশনে চলে যাব, ফাইল ট্যাবে চলে যাব, ফাইল ট্যাবে চলে গিয়ে আমার প্রিন্ট অপশনে চলে যাব। প্রিন্ট অপশনে গিয়ে দেখো এবার সেলস অবধি চলে আসছে। প্রিন্ট অপশনে চলে গিয়ে আমি দেখতে পারবো যে আমার কাছে সেলস অবধি চলে আসছে। তার মানে হাউ টু ব্রেক দ্যাট? তাহলে আমি এটাকে ব্রেক করছি কি করে, সেটা আমাকে করে দিচ্ছে হচ্ছে পেজ প্রিভিউ, পেজ ব্রেক প্রিভিউ। আমার কাছে তাহলে পেজ ব্রেক প্রিভিউ কিন্তু তার মানে কি করছে, আমার কতটা প্রিন্ট নেব সে প্রিন্টের এরিয়াটাকে কিন্তু তাহলে দেখিয়ে দিচ্ছে। এবং আমি বারবার বলছি, 99% কেসে তোমরা দেখবে এক্সেলে যখনই প্রিন্ট নিতে যাবে তোমাদেরকে পুরো প্রিন্টটা দেবে না। এইবার আমি এটা যেই দেখে নিলাম যে আমার আইটেম আসছে, প্রাইস আসছে, ডিসকাউন্ট আসছে, অর্ডার ডেট আসছে, এমপ্লয়ি আসছে, পারফরমেন্স স্কোর আসছে, সেলস আসছে, একটা সমস্যা এখনো রয়েছে। সেটা হচ্ছে আমি যখন নর্মাল ক্ষেত্রে ডেটাটাকে দেখছি, আইটেম আর প্রাইসের মাঝখানে একটা লাইন আছে, প্রাইস আর ডিসকাউন্টের মাঝখানে একটা লাইন আছে, অর্ডার ডেট আর এমপ্লয়ির মাঝখানে একটা লাইন আছে, তাহলে এইখানে আসছে না কেন?
এটা কোনো সমস্যা না, এটা এক্সেল বাই ডিফল্ট এরকম করে দেখায়। তুমি যদি এটাকে প্রিন্ট নাও, কখনো এটাকে কারোর বাড়িতে যদি প্রিন্টার থাকে বা কোনোদিন যদি প্রিন্ট নাও, তাহলে দেখবে যে এটাকে যেই প্রিন্ট নেবে দেখবে তোমার যেরকম এই মাঝখানে দাগগুলোও চলে আসবে। ওটা এক্সেল বাই ডিফল্ট ভুল দেখায়, মানে ভুল দেখায় বলবো না, এটা বাই ডিফল্ট ওরকম দেখায়, কিন্তু ওটা কোনো সমস্যা না, দ্যাট ইজ নট দ্য প্রবলেম। তাহলে প্রবলেমটা একটাই, প্রবলেমটা হচ্ছে যে আমি যেই অ্যাক্টিভ আমার কাছে যে শীটটা আছে, এই শীটের কতটা পোর্শন আমি প্রিন্ট নেব, এই শীটের কতটা পোর্শন আমি প্রিন্ট নেব, কতটা পোর্শন প্রিন্ট নেব সেটা আমাকে কে দেখাবে, সেটা আমাকে দেখাবে হচ্ছে এই পেজ ব্রেক প্রিভিউ। এই পেজ ব্রেক প্রিভিউতে আমি যেই ক্লিক করলাম, পেজ ব্রেক প্রিভিউতে যেই ক্লিক করলাম, তখন আমি দেখে দিলাম এটা পেজ 1 এর মধ্যে চলে আসছে আর পেজ 2টা ব্ল্যাঙ্ক। তার মানে কিছু নেই, ডেটা নেই, তাহলে ব্ল্যাঙ্ক থাকবে, কারণ কি আমার কিছু এন্ট্রি নেই ওখানে। তখন যদি এন্ট্রি না থাকে তাহলে তো হয়েই যাবে। এবার এটাকে যদি আমি চাই যে ধরো দুটো পেজে করব, ইফ আই ওয়ান্ট টু মেক ইট প্রিন্টেবল ইন 2 পেজেস, আমি দুটো পেজে এটাকে প্রিন্টেবল এরিয়া চাই, তাহলে আমি আমার কোম্পানিতে কেমন করে সাবমিট করব? আমি আমার কোম্পানিতে সাবমিট করব যে আমার প্রাইস, ডিসকাউন্ট আর অর্ডার আইডি, প্রাইস, ডিসকাউন্ট আর অর্ডার আইডি আমার একটা শীট একটা পেজের মধ্যে থাকবে, আইটেম, প্রাইস, ডিসকাউন্ট আর অর্ডার আইডি একটা পেজের মধ্যে থাকবে, আর এমপ্লয়ি, পারফরমেন্স কোড আর সেলস এটা একটা আলাদা পেজে থাকবে। কারণ কি সেটাই স্বাভাবিক হওয়া উচিত, যে আমার কোন কোন আইটেম বিক্রি হয়েছে, কত দামে বিক্রি হয়েছে, তার কত পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে আর কবে কবে অর্ডার হয়েছে, সেটা আমার কাছে একটা সামারাইজেশন, আমার কাছে একটা ডেটা, যেই ডেটা আমাকে দেখাচ্ছে যে আমার কোম্পানিতে কি কি জিনিস কখন কখন বিক্রি হচ্ছে। আর এমপ্লয়ি, পারফরমেন্স কোড আর সেলস সেটা আমার কাছে আরেক রকম ডেটা, সেটা আমাকে দেখাচ্ছে যে একটা এমপ্লয়ি আলটিমেটলি কতটা পারফরমেন্স দিতে পারছে, কতটা সেলস করতে পারছে, সেটা আমার কাছে আরেক রকম ডেটা। তাহলে আমার কাছে কিন্তু দু রকম ডেটা, ঠিক আছে? তাহলে আমার যদি এটাই হয়, তাহলে আমি কি করব? আমি ধরে এইটাকে টেনে নিয়ে গিয়ে আমি আবার কারসারটাকে প্লেস করলাম আমার সেলসের এই কলামের ওপর, এই লাইনের ওপর, এটাকে আমি টেনে নিয়ে গিয়ে অর্ডার আইডি অবধি চলে গেলাম, এটাকে টেনে নিয়ে গিয়ে অর্ডার আইডিতে চলে গেলাম। তার মানে আমাকে দুটো রেক্ট্যাঙ্গেল দেখাচ্ছে এখন। একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে ফার্স্ট এরটা দেখাচ্ছে কি, যে আমার আইটেম, প্রাইস আর ডিসকাউন্ট আর অর্ডার আইডি নেবে, আর একটা কি দেখাচ্ছে, আর একটা পেজ 2 তে দেখাচ্ছে এমপ্লয়ি, পারফরমেন্স কোড, সেলস নেবে। তাহলে আমার দুটো পেজে দুটো আলাদা আলাদা প্রিন্ট হবে। তাহলে আমি এটাকে এবার আবার কোথায় যাব? আবার নর্মাল ভিউতে চলে যাই, আবার নর্মাল ভিউতে চলে যাই। যেই নর্মাল ভিউতে যাব, আমি আবার যে ফাইলে গিয়ে যেই প্রিন্ট টিপবো, নাও ইউ ক্যান সি আমার প্রথম পেজে কি আসবে। আমার প্রথম পেজে এসছে আইটেম, প্রাইস, ডিসকাউন্ট আর অর্ডার আইডি, যেটা আমি চেয়েছিলাম। আর দ্বিতীয় পেজে কি আসবে? দ্বিতীয় পেজে আসছে এমপ্লয়ি, পারফরমেন্স কোড, সেলস, যেটা আমি চেয়েছিলাম। তাহলে আমার টোটাল, স্যার বলছি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। আচ্ছা যখন মানে প্রিন্টার অপশনে দিচ্ছি তখন একটাও লাইন, কোনো লাইন পুরো মানে এফোর সাইজে পুরো প্লেন আসছে লেখাটা, মানে কোনো লাইন আসছে না। হ্যাঁ লেখা, প্রিন্ট করবো যখন তখন প্রিন্ট করবে যখন লেখাটা চলে আসবে, সেটাই আমি তোমাকে প্রথমে বললাম, প্রিন্ট করবে যখন লেখাটা চলে হ্যাঁ, আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশন একটা রাখবো, তখন তোমরা করো, ঠিক আছে? যখন কারোর কোয়েশ্চেন্স থাকবে, এনি কোয়েশ্চেন্স, আমি একটা ডাউট সেশন রাখবো, তখন তোমরা প্লিজ জিজ্ঞেস করো, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমার কাছে আইটেম, প্রাইস, ডিসকাউন্ট তাহলে একটা পেজে চলে এলো, আর অর্ডার আইডি অব্দি একটা পেজে চলে এলো, আর সেকেন্ড পেজটা আমার কাছে কি এলো? এমপ্লয়ি। এবার যে কোয়েশ্চেনটা হচ্ছে যে আমার এই লাইনগুলো আসছে না কেন, পারফরমেন্স কোড আর সেলস এর মাঝখানে লাইনটা আসছে না, এটা এটা মানুষের দেখে মনে হয় যে না এটা আমার তাহলে ভুল আছে। না, একদমই ভুল নেই, এক্সেল এটা বাই ডিফল্ট দেয়। যখন আমি প্রিন্ট করবো ওটা বাই ডিফল্ট চলে আসবে, যখন আমি প্রিন্ট করবো বাই ডিফল্ট চলে আসবে। তার মানে দিস ইজ হাউ ইউ ক্যান প্রিন্ট ইউর ডকুমেন্টস। তাহলে প্রিন্ট করাটা কিন্তু একটা বড়, মানে এক্সেলের ক্ষেত্রে অন্তত অনেক বড় প্রবলেম। মাইক্রোসফট ওয়ার্ড বা আমাদের পাওয়ার পয়েন্ট বা নর্মাল পিডিএফ এর ক্ষেত্রে প্রিন্টটা কিন্তু বাই ডিফল্ট অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এবং নিজের মতন অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু এক্সেলের ক্ষেত্রে এটা কিন্তু খুব মুশকিল, খুবই মুশকিল। কারণ কি এক্সেলের ক্ষেত্রে এক্সেল কিন্তু বাই ডিফল্ট জিনিসগুলো বোঝে না, তাই জন্য ওকে কি করতে হয়, ওকে বাই ডিফল্ট ওটা বুঝিয়ে দিতে হয় যে কোন পেজে কতটা করে থাকবে। তাহলে আমি একবার কুইক রিক্যাপ বলে দিলাম যে আমরা নর্মাল ভিউ থেকে এইখানে চলে যাব পেজ ব্রেক প্রিভিউ। পেজ ব্রেক প্রিভিউতে গেলেই আমি দেখতে পারবো যে এখানে আমার পেজ 1 এর মধ্যে কতটা আছে, পেজ 2 এর মধ্যে কতটা আছে। আমি যদি সবটাকে পেজ 1 এর মধ্যে নিতে চাই, আমার যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলের যে লাইনটা আছে, এই লাইনটার ওপর আমি একটা কারসারটাকে প্লেস করব। যেই কারসারটাকে প্লেস করব, আমার ডিপ ব্লু লাইনটার উপর কারসারটাকে প্লেস করলে আমি এটাকে টেনে ড্র্যাগ করে এই সেলস অবধি নিয়ে চলে আসতে পারি। তাহলে যেই সেলস অবধি নিয়ে চলে আসবো আমাকে দেখিয়ে দিচ্ছে এটা আমার পেজ 1 এ, তাহলে পুরো শীটটা আমার একটা পেজের মধ্যে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি আবার নর্মাল ভিউতে যাব, নর্মাল ভিউতে গিয়ে ফাইলে গিয়ে যেই প্রিন্ট টিপবো তখন আমাকে দেখিয়ে দেবে যে তোমার একটা শীট পুরো একটা নর্মাল ভিউতে চলে আসছে, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে যে আমি পেজের সেটআপটা করব কি করে, দ্যাট ইজ অলসো অ্যান ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি পেজের সেটআপ করব কি করে?
পেজের সেট আপ করার জন্য আমি যেটা দেখতে পারি, এখানে আমার কাছে একটা ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট। আমি এটাতে ক্লিক করব। আমি এইমাত্র বলছিলাম তোমরা যখন ছবি তোলো, ফোনে যখন ছবি তোলো, দু রকম ভাবে ছবি তোলো, একটা হচ্ছে পোর্ট্রেটে আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপে। তো আমার যদি এটাকে ভালো করে দেখো, মানে আমার যে এইখানে যে প্রিন্টের জিনিসটা আছে সেটা পোর্ট্রেটের থেকে ল্যান্ডস্কেপে কিন্তু বেশি ভালো আসবে। কারণ কি, আমি যদি এটাকে পোর্ট্রেটে বের করি তাহলে আমার এই ওপরের অংশটুকু এরকম চলে আসবে আর নিচের অংশটুকু এরকম সাদা হয়ে থাকবে। এটা A4 পেজে বেরোবে, তো এটা A4 পেজে বেরোলে তাহলে আমার নিচের অংশটুকু কিন্তু সাদা হয়ে থাকবে আর ওপরের অংশটুকুই আমার কাছে শুধুমাত্র শো করবে। তাহলে একটা অপশন কি পোর্ট্রেট আর একটা অপশন হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে আমরা কি করতে পারি, আমরা এটাকে এই ওরিয়েন্টেশন, যেই প্রিন্টে গেলাম প্রিন্টের তলায় এই ওরিয়েন্টেশন, পোর্ট্রেট ওরিয়েন্টেশন বলে একটা অপশন আছে, এই পোর্ট্রেট ওরিয়েন্টেশনে তাহলে আমরা ক্লিক করতে পারি। তাহলে পোর্ট্রেট ওরিয়েন্টেশনে যেই ক্লিক করবো আমাদের কাছে আরেকটা অপশন আসবে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। আমি যেই ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ক্লিক করব আমার কাছে সঙ্গে সঙ্গে শীটটা এরকম হয়ে যাবে। আমি যেই ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে ক্লিক করব তাহলে আমার কাছে শীটটা কি হয়ে যাবে, আমার কাছে ল্যান্ডস্কেপে চলে আসবে। এটাকে প্রিন্ট নিয়ে দেখবে আর পোর্ট্রেটটাকে প্রিন্ট নিয়ে দেখবে, দুটোতেই বুঝতে পারবে। কিন্তু পোর্ট্রেটে যখন প্রিন্ট নেবে, যখন আমি পোর্ট্রেট করছি তখন আমার যে প্রিন্টের ওপরের অপশনটা, আমার যখন প্রিন্টটা হবে তখন ওপরের এইটুখানি জায়গা থাকবে আর নিচের জায়গাটা পুরো খালি থাকবে, নিচের জায়গাটা পুরো খালি থাকবে। আর আমি যেই ল্যান্ডস্কেপ করে দেবো, এটাকে পোর্ট্রেটে যাব, ল্যান্ডস্কেপ যেই ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন করব, সঙ্গে সঙ্গে আমার জায়গাটা পুরো এটা পুরো ভরে যাবে। এবং প্রিন্ট নিয়ে বেরোলে এই জায়গাটা পুরো, আমার যে পেজটা আছে পুরো পেজ ভরে এই ডেটাটা আসবে, মানে এই রিপোর্টটা পুরো আসবে। তা আমি যখন কোনো রিপোর্ট প্রিন্ট করছি, এটা যদি অন্য কিছু হতো আমি পোর্ট্রেটে নিয়ে নিতাম। যদি আমার এখানে স্টুডেন্টের ডেটা থাকতো, যে স্টুডেন্ট নেম, তার ক্লাস, তার মার্কস, তো এই স্টুডেন্ট এই নাম, এই ক্লাসে পড়ে, এই মার্কস পেয়েছে, তা আমার তাহলে কোনো ব্যাপার না, তাহলে আমি পোর্ট্রেটে করতে পারতাম। কিন্তু দিস রিপোর্ট আই উইল সাবমিট টু দ্য কোম্পানি, অ্যান্ড ওয়েন আই সাবমিট টু দ্য কোম্পানি, তার মানে আমি এটাকে ল্যান্ডস্কেপে যেই করে নেব তখন এটা পুরো এরকম ভাবে চলে আসবে। তার মানে এইটা একটা বড় জায়গা, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে, তোমার কাছে ধরো অনেক কটা পেজ আছে, তোমার কাছে 5খানা পেজ আছে, 5খানা পেজের মধ্যে তুমি চাইছো অনলি দুটো পেজকে তুমি প্রিন্ট করবে, ফার্স্ট দুটো পেজকে প্রিন্ট করবে। এখানে একটা অপশন আছে পেজেস বলে, এখানে গিয়ে তুমি লিখতে পারো পেজ 1 টু পেজ 2, তার মানে 1 নম্বর পেজ থেকে 2 নম্বর পেজ অব্দি আমার প্রিন্ট করে দাও, 1 নম্বর পেজ থেকে 2 নম্বর পেজ অব্দি প্রিন্ট করে দাও। তার মানে আমার কাছে 5খানা পেজ আছে, আমি গিয়ে হঠাৎ করে প্রিন্ট মেরে দিলাম, তাহলে আমার কাছে 5খানা পেজই কিন্তু প্রিন্ট বেরি করে চলে আসবে। তার মানে আমার কাছে যদি 5খানা পেজের মধ্যে আমি দুটো পেজ চাই, তাহলে পেজ 1-এ একটা, পেজ 2-তে একটা, আমি দুটোকে লিখে দিলাম পেজ 1 to 2, তাহলে আমাকে এখানে কিন্তু সেরকম ভাবেই প্রিন্টটা দেবে, ঠিক আছে। আর আমরা বলছিলাম যে আমাদের অনেক রকম পেপার হয়, আই ডোন্ট নো তোমরা সবাই জানো কিনা, পেপারের অনেক রকম সাইজ হয়। তা আমাদের এইখানে প্রিন্টের তলায় আমরা পেজেসটা শিখলাম, পোর্ট্রেট ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা শিখলাম। আর একটা জিনিস যেটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে তোমরা কোন পেজে প্রিন্টটা বের করছো। অনেক সময় হয় প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কে, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে, আমি নিজে তো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করি, তো সেই রেসপেক্টে গভর্নমেন্ট সেক্টরে অনেক সময় দেখতে পারবে যে তোমরা মানে সেখানে A4 পেজের থেকে প্রিন্ট বেশি লিগাল পেজে প্রিন্ট হয়, লিগাল পেজে। তো লিগাল পেজে অনেক সময় প্রিন্ট হয়। তো এখানে তোমরা পেজের কিন্তু সাইজ চুজ করতে পারবে, এখানে ক্লিক করবে এই ড্রপ ডাউনটায়, তোমাদের কাছে লিগাল বলে একটা অপশন থাকবে। লিগাল পেজটা একটু A4 এর মতনই হয়, কিন্তু A4 এর থেকে একটু বড় হয়। একটা লেটার পেজ হয়, একটা ট্যাবলয়েড পেজ হয়, একটা লিগাল পেজ হয়, একটা স্টেটমেন্ট পেজ হয়, একটা এক্সিকিউটিভ পেজ হয়, A3 হয়, A4 তো তোমরা সবাই চেনো, বিকজ A4 ইজ ভেরি কমন টু আস, A4 এ আমরা সবাই প্রিন্ট করি। A5 হয়, B4 হয়, B5 হয়, সব কিন্তু আমরা হয়। এবং ইফ ইউ ওয়ান্ট মোর পেপার সাইজেস, তোমরা এখান থেকে মোর পেপার সাইজেস থেকে আরো কি করতে পারবে। কিন্তু সবচেয়ে বেশি দুটো লাগে, সেটা হচ্ছে লেটার। লেটার মানে হচ্ছে when you are working in a company or when you are working with the in some government sector, সেখানে কি হয়, বেসিক্যালি আমরা একটা জায়গাকার চিঠি অন্য জায়গায় ফরওয়ার্ড করি। তো দিস ইজ দ্য বেসিক লেটার পেজ, যেখানে কি থাকবে, লেটার পেজে আমার লেটারের ফরম্যাটে থাকবে। লিগাল পেজ কি হয়, লিগাল পেজ হচ্ছে কোনো ডকুমেন্ট পাবলিশ করার জন্য, আমার কাছে কোনো ডকুমেন্ট আছে, সেটা কোনো অথরিটি বা সেটা কোনো কোম্পানি বা সেটা কোনো গভর্নমেন্ট সেক্টর, তারা সেটাকে পাবলিশ করছে যখন, সেটাকে লিগাল পেজ বলে। বা অনেক সময় সেটাকে আমরা বলি নোটশিট, সেটাকে আমরা বলি নোটশিট। আর আমাদের আরেকটা পেজ সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেটা স্টুডেন্টস বা সব জায়গাতেই কমন ব্যবহার হয়, সেটা হচ্ছে A4 পেজ। তাহলে আমাদের এই 3টে পেজে মেন কাজ হয়, লেটার পেজ, লিগাল পেজ আর A4 পেজ। তাই 3টে পেজে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি যদি এটা লিগালে দিই, লিগালে হতে পারে, আমি যদি এটাকে লেটারে দিই, লেটার হতে পারে। তা যেরকম দেবো সেরকম অনুযায়ী আমাকেও প্রিন্ট করে দেবে। তা দিস ইজ হাউ উই ক্যান বেসিক্যালি চেঞ্জ দ্য প্রিন্ট সেট আপ অ্যান্ড উই ক্যান বেসিক্যালি ওয়ার্ক উইথ দ্য প্রিন্ট সেট আপ, যেটা কিন্তু আমাকে এই প্রিন্ট সেট আপটা কিন্তু আমাদের কাছে দেখায়, ঠিক আছে। তা এটাই হচ্ছে আমার কাছে বড় একটা অপশন,
যেখানে আমার কাছে আমি প্রিন্ট সেটআপটা কিন্তু আমি বারবার বলছি দুটো জিনিস সবচেয়ে বেশি মাথায় রাখবে। একটা হচ্ছে আমার এই যখনই প্রবলেমে পড়বে, যখনই এরকম প্রিন্টে গিয়ে প্রিন্ট দেবে, যখনই প্রবলেমে পড়বে যে একটা কলাম দেখাচ্ছে না বা একটা রো দেখাচ্ছে না, সঙ্গে সঙ্গে সবাই কি করবে, সবাই এই পেজ ব্রেক প্রিভিউতে চলে আসবে। পেজ ব্রেক প্রিভিউতে যেই চলে আসবে তোমাদের তখন দেখিয়ে দেবে যে তোমার ফার্স্ট পেজে কতটা আছে। এবং আমি বারবার বলছি একটা বড় রেক্ট্যাঙ্গেলের মধ্যে, একটা বড় রেক্ট্যাঙ্গেলের মধ্যে যখন আমার এরকম যদি থাকে, সেখানে হয়তো যদি এরকম থাকে, মানে আমার কাছে এরকম থাকে, তার মানে বুঝে যাবে যে আমার এইখানে প্রিন্টেবল এরিয়া হচ্ছে অর্ডার আইডি অবধি। এমপ্লয়মেন্ট, পারফরমেন্স সেক্টর, সেলস, এগুলোকে নিচ্ছে না আমার প্রিন্ট। আমি এটাকে বাড়াতে গেলে আমি জাস্ট এর উপর কার্সারটা প্লেস করব, সেলস অবধি ড্র্যাগ করে দেবো, সেলস অবধি ড্র্যাগ করে দেবো, তাহলে আমার পুরো প্রিন্টেবল এরিয়া চলে এলো। এবং আমি আবার নর্মাল ভিউতে যাব, ফাইলে যাব, প্রিন্ট অপশনে ক্লিক করব, আমার কাছে প্রিন্টটা এসে যাবে। তা আমার কাছে যেই প্রিন্টটা এসে যাবে, জাস্ট লেট মি সি এনিওয়ান ইজ জয়নিং। তা আমার কাছে যেই প্রিন্টটা চলে আসবে, তাহলে আমার কাছে যখনই প্রিন্ট চলে আসবে তখন আমি কি বুঝে যাচ্ছি, আমার কাছে প্রিন্ট চলে এলো মানে when I am going for some printable options, এই আমার কাছে। আর দুটো জিনিস, পেজেসটা কোথা থেকে কোথা অবধি, আর পোর্ট্রেট ওরিয়েন্টেশনটা কিন্তু মাথায় রাখবে। পোর্ট্রেট ওরিয়েন্টেশনটা আমরা ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট যেটাতেই রাখতে পারি। আর আমাদের পেপার সাইজ ইট অ্যাকচুয়ালি ম্যাটার্স। আমাকে যদি বলা হয় লিগাল পেপারে দাও, আমি লিগাল পেপারেই করব। আমাকে যদি বলা হয় লেটার পেপারে দাও, আমি লেটার পেপারেই স্ক্রিন করব। শো হচ্ছে না তোমার। 6-0 স্ক্রিন শেয়ার হচ্ছে না, এবার ঠিক আছে। এখন হচ্ছে না, দাঁড়াও, এবার হ্যাঁ এবার ঠিক আছে, এবার স্ক্রিন শেয়ার আচ্ছা হচ্ছে। আচ্ছা, ওকে ওকে ফাইন। তো দিস ইজ হাউ উই ক্যান গো ফর সাম দিস টাইপস অফ প্রিন্টেবল অপশনস। ঠিক আছে, আজকে আমি স্টুডেন্টসদেরকে একটু রিকোয়েস্ট করছি, আজকে আমাদের এখানে মানে যে ওয়াইফাই কানেক্টিভিটি সেটা বিকেল থেকে পুরো মানে বিকেল বেলা অবধি অফ ছিল, মানে কিছু একটা সামথিং টেকনিক্যাল গ্লিচেস এর জন্য। আর তারপরে আমাদের কাছে মেসেজ আসে আমার কাছে, তো এখন ঠিক হয়েছে। হয়তো মাঝে মাঝে হয়তো ওই ওয়াইফাই একটু গন্ডগোল করতে পারে, তো আমি স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করছি যে তোমরা যখনই দেখবে যে স্ক্রিনটা এরকম শেয়ার হচ্ছে না বা ইয়েতে, তোমরা সকলেই কিন্তু জানাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে দিস ইজ হাউ উই গো ফর সাম প্রিন্টেবল অপশনস। তাহলে এই পার্টটা আমাদের কাছে ডান। তাহলে এটা আমার কাছে এই অবধি, আমার কাছে কারোর কোনো কোয়েশ্চেন্স থাকলে সে অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো। ইফ এনি কোয়েশ্চেন্স এক্সিস্ট, তোমরা কিন্তু এটাকে জিজ্ঞেস করে নিতে পারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে। এই অবধি কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? তিনটে জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে পেজ লেআউট, একটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, আর একটা হচ্ছে আমাদের প্রিন্টেবল অপশনসে কোন পেজটাকে আমি ইউজ করছি। তিনটে জিনিস মাথায় রাখলেই কিন্তু হবে। এই অবধি কোনো কোয়েশ্চেন্স থাকলে ইয়েস অর নো, অর আই শ্যাল প্রসিড উইথ দ্য সেকশন 4। কারোর কোনো কোয়েশ্চেন্স ইয়েস অর নোতে একটু জানিয়ে দিলে আমি তাহলে সেকশন 4-এ আই শ্যাল প্রসিড করতে পারবো। ওকে, নো প্রবলেম, নো প্রবলেম। নো, না দাদা, নো তোমার প্রবলেম কিন্তু স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে না, স্ক্রিন কিন্তু মানে অফ হয়ে যাচ্ছে, চেক করো একবার। ওকে, ইজ দিস প্রবলেম, এটা কি স্যার, সবার, আমাদের তো ঠিক আছে। এটা কি সবাই দেখতে পাচ্ছ? সবার কি প্রবলেম হচ্ছে বাদ বাকিদের? এখন সব আসছে। না স্যার, মানে মাঝখানে কি তোমাদের অফ হচ্ছিল বা কিছু? না স্যার, আমাদের তো না ঠিক স্যার, আছে। স্টেবলই আছে। হ্যাঁ, তাহলে তুর্য তোর তাহলে নেটওয়ার্কটা স্টেবল, মানে নেটওয়ার্কটা গন্ডগোল। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই পোর্শন অবধি আমার কাছে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে পোর্শনটা সেটা হচ্ছে আমরা সেকশন 4-এ কিন্তু মুভ করব। যখনই স্ক্রিনটা একটু গন্ডগোল করবে একটুখানি তোমরা বলো, তার কারণ হচ্ছে আমি বললাম যে আমার বিকাল থেকে এই সমস্যাটা আজকে আমি দেখতে পাচ্ছি, তো জানি না কেন হচ্ছে, বাট আমি কিন্তু আমার এখন হওয়া উচিত না, কারণ কি ওরা আমাকে মেসেজ পাঠিয়েছে যে আমার ইয়ে রিস্টোর হয়ে গেছে, মানে প্রবলেম আর নেই, প্রবলেম থাকার কথা নয়। আচ্ছা, তো আই হ্যাভ অলরেডি শেয়ার দ্য প্র্যাকটিস সেট 3। প্র্যাকটিস সেট 3টা তোমাদেরকে আজকে আমি পাঠিয়ে দিয়েছি। এবং আজকের আমাদের অপশন হবে হচ্ছে যে প্র্যাকটিস সেট 3তে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে ফর্মুলাস। আমরা কি কি ফর্মুলাস কিরম ভাবে টাইপ করতে হয় এক্সেলে, ফর্মুলাস গুলো কিরম ভাবে আমরা করতে পারি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের সেল রেফারেন্সিং, যেটা একটা বড় পার্ট, সেটা হচ্ছে সেল রেফারেন্সিং। সেল রেফারেন্সিং কথার মানে হচ্ছে রেফারেন্স, এখান থেকে আসছে রেফারেন্সিং এর কনসেপ্টটা। রেফারেন্স মানে হচ্ছে যে আমি যদি বলি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমি কোনো জিনিসকে রেফার করছি,
তা রেফার করছি মানে ধরো আমি বলছি যে আই প্রেফার অর রেফার দিস টাইপ অফ প্রোডাক্টস, তার মানে সে আমাকে বলে দেয় যে তার মানে আমি এরকম জাতীয় প্রোডাক্ট তার মানে পছন্দ করি। তা ঠিক সেরকমই এক্সেলেও কি কনসেপ্টটা হয়, আমি যখন কোনো একটা পার্টিকুলার সেলে কোনো একটা জিনিসকে এন্ট্রি দিই, মানে কোনো একটা জিনিসকে আমি ক্যালকুলেশনস করি, তখন তার পরের সেল থেকে কি হবে না হবে সেটা এক্সেল বাই ডিফল্ট বুঝতে শুরু করে। তার পরের সেল থেকে কি হবে না হবে এক্সেল সেটাকে বাই ডিফল্ট বুঝতে শুরু করে, এবং এটাকে বলা হয় হচ্ছে সেল রেফারেন্সিং। ঠিক আছে? তো আমি আজকের এইটাকে প্রথমে, আমার কাছে একটা ডেটা আছে, সেই ডেটার মধ্যে আমার কাছে আইটেম আছে, কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে। আইটেম, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এই তিনটে জিনিস আমার কাছে আছে। আমার কাছে আইটেমের মধ্যে বিভিন্ন স্টেশনারি জিনিসপত্র আছে, পেন, নোটবুক, ইরেজার, পেন্সিল, মার্কার, এরকম আমার কাছে আছে। কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে। আমাদের টাস্ক কি হবে আজকে? আমাদের টাস্ক হবে, প্রথম টাস্ক হবে যে এদের টোটাল রেভিনিউটা বের করা। টোটাল রেভিনিউ মানে কি, আমার কাছে 10টা পেন আমি বিক্রি করেছি, কত টাকা বিক্রি করেছি? 1.5 রুপিস করে বিক্রি করেছি। তাহলে টোটাল রেভিনিউ কত হতে পারে? নোটবুকের টোটাল রেভিনিউ কত হতে পারে? আমি প্রত্যেকটাকে বিক্রি করে কত টাকা উপার্জন করেছি। তো এই টাস্কটা খুব একটা হেভি টাস্ক না। দ্বিতীয় টাস্ক হবে, আমি যদি এই ডেটাটার ওপর আমি যে টাকাটা রোজগার করেছি তার ওপর সরকার যদি 10% ট্যাক্স চাপায়, তাহলে আমার যে জিনিসটা আছে মানে এই পেনের ওপর সরকার যদি 10% ট্যাক্স চাপায়, পেনের ওপর সরকার যদি 10% ট্যাক্স চাপিয়ে দেয়, তাহলে তার নতুন দাম কত হবে? এটা হচ্ছে আমার কাছে গল্প। আর আরেকটা করব, সেটা হচ্ছে যে যদি সরকার আমার এই যে জিএসটির কনসেপ্ট তোমরা প্রচুর দেখেছো, এই জিএসটি দেখবে মাঝে মাঝে চেঞ্জ হয় মানে এই বছরে কোনো একটা বস্তুর বা কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের বা কমোডিটির জিনিস বলা হলো যে তার জিএসটি এত %, কিন্তু সেটা যদি পরের বছর গিয়ে তার জিএসটি চেঞ্জ করে, মানে বলা হলো এই বছরে জিএসটি 5%, পরের বছরে জিএসটি 10%, তার পরের বছর বলা হলো 15%। আমি চাইছি যে প্রত্যেক বছরের রেকর্ডটা রাখা, আমি রেখে দেবো, প্রত্যেক বছরের রেকর্ডটাকে আমি ক্যালকুলেট করে রেখে দেবো। ঠিক আছে? তাহলে যদি প্রত্যেক বছরের রেকর্ডটাকে ক্যালকুলেট করে রেখে দিই, তাহলে আমি পরের যখন আমার কাছে 5 বছর বাদে আমি দেখতে পারবো যে জিনিসটার দাম জিএসটির জন্য কতটা পরিবর্তন হয়েছে, তাদের সেলস কতটা কমেছে বা কি হয়েছে, সেটা আমি আলটিমেটলি এটা ক্রস চেক করতে পারবো। মানে ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যানালিসিস ইন টুডেজ ডেট। এ প্রত্যেকটা জিনিস কিন্তু, একটা ছোটখাটো জিনিসও কিন্তু অ্যানালিসিস, এই ডেটাটা দিয়ে প্রচুর অ্যানালিসিস করা যেতে পারে। মানে আমি এখানে খুব সামান্য কিছু ডেটা আছে, যে একটা কোম্পানির কোয়ান্টিটি আছে আর প্রাইস আছে। আমি যদি বলে দিই যে আগামী 5 বছরের জিএসটি রেট, বা আমি যদি বলে দিই 2000 সাল থেকে 2025 সাল অবধি তার জিএসটি রেট, পেনের ওপর জিএসটি, নোটবুকের ওপর জিএসটি, ইরেজারের ওপর জিএসটি, প্রত্যেকটা জিএসটি রেট যদি আমি বলে দিই, তাহলে আর আমি যদি চেক করি 2020 সাল থেকে 2025 সাল অবধি পেনের দাম কতটা পরিমাণে বেড়েছে, এবং তার সাথে যদি আমি একটা সেলসটাকে কম্পেয়ার করি, কারণ কি আমরা বেসিক পড়ি হচ্ছে ডিমান্ড সাপ্লাইটা আমার কাছে খুব বেসিক, যে আমার জিনিসটার দাম বেড়ে যাওয়ার জন্য আমার এই জিনিসটার মানে সেলস কতটা চেঞ্জ হয়েছে, সেটা যদি আমি চেক করি, তাহলে সেটাকেও আমি করতে পারি উইথ মিক্সড সেল রেফারেন্স। তাহলে আমরা যে 3টে টপিক পড়বো, মাথায় রাখতে হবে, একটা হচ্ছে প্রথমে আমরা পড়বো ফর্মুলাস, যে আমাদের কি ফর্মুলাস আমাদের কাছে পড়তে হবে, ফর্মুলাস গুলো আমাদের কাছে খুব ক্লিয়ার রাখতে হবে, হাউ টু রাইট আ ফর্মুলা। তারপরে আমরা পড়বো হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। নোটস তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, আফটার দ্য ক্লাস এন্ডস তোমরা নোটস আর রেকর্ডিং তোমরা অবশ্যই পেয়ে যাবে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ফর্মুলাস, অ্যাবসলিউট সেল রেফারেন্সিং, আর একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সিং, আর একটা লাস্ট পড়বো সেটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্সিং। ঠিক আছে? মিক্সড সেল রেফারেন্সিং। ঠিক আছে? যতটা আজকের মধ্যে কভার হবে, আর যেটা হবে না সেটা আমরা পরের দিন রাখবো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আমার কাছে ব্যাপার হচ্ছে, প্রথমে আমরা শুরু করি হচ্ছে বেসিক ফর্মুলা রাইটিং দিয়ে। আমি প্রথমেই বলে রাখি, এক্সেলে আমরা যে কোনো ফর্মুলা যখনই লিখি, তার বেসিক রুল হচ্ছে, whenever you write a formula in Excel, তার বেসিক রুল হচ্ছে তোমাদেরকে একটা ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। The basic rule is you have to start with an equal sign. আদারওয়াইজ তুমি যদি কোনো ফর্মুলা লেখো, তাহলে এক্সেল তোমাকে ওটা এরর রিটার্ন করে দেবে, বিকজ এক্সেল উইল নেভার নো যে তুমি আমার কাছে কি করতে চাইছো না কেন করতে চাইছো, এক্সেল উইল নেভার নো দ্যাট। তাহলে তোমাকে কি করতে হবে, যে আমাকে তাহলে দেখতে হবে যে আমাকে বেসিক যে সেল রেফারেন্স, মানে আমার যখনই কোনো ফর্মুলা লিখবো
যে কোনো ফর্মুলা লিখি, অ্যাডিশন করি, সাবস্ট্রাকশন করি, মাল্টিপ্লিকেশন করি, ডিভাইড করি, যাই করি না কেন আমাকে স্টার্ট করতে হবে একটা ইকুয়াল সাইন দিয়ে। তাহলে দিস ইজ দ্য বেসিক থিং হুইচ ইউ লার্ন ইন এক্সেল। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। তাহলে আমার কাছে প্রথমে আছে কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস। তা আমি যদি বলি এর কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস, তাহলে আমি যদি এদের টোটাল রেভিনিউ বের করতে চাই, মানে ফর এক্সাম্পল আমার কাছে এই বছরে 10টা পেন ছিল, প্রত্যেকটা পেনের দাম 5 টাকা করে। তা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কত টাকা রোজগার করেছো, তাহলে 10 × 5 আমি 50 টাকা রোজগার করেছি। এই হচ্ছে আমার কাছে গল্প, এটা হচ্ছে আমার কাছে বেসিক গল্প। তাহলে এবার যদি আমি এই ক্ষেত্রে বের করতে চাই, তাহলে আমার কাছে কোয়ান্টিটি দেওয়া আছে, কতগুলো করে পেন তৈরি হয়েছে, 10টা করে। কতগুলো করে ইউনিট প্রাইস আছে, তার দাম হচ্ছে 1 টাকা 50 পয়সা, মানে 1 রুপিস 50 পয়সা এর দাম হচ্ছে, আমাকে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, সবার প্রথমে একটা কাজ করি, আইটেমের আগে আমরা এর একটা তৈরি করি, আইটেমের আগে একটা সিরিয়াল নাম্বার তৈরি করি। আমরা পুরোনো দিনের কিছু জিনিসপত্র আজকে কাজে লাগাবো। আমরা কি শিখেছিলাম, যখনই আমরা একটা নতুন কলাম ইনসার্ট করতে চাই, আমরা কি করি, এই এ বলে কলামটার উপর একটা রাইট ক্লিক করব, যেই রাইট ক্লিক করব আমার কাছে ইনসার্ট বলে একটা অপশন আসবে। তো ইনসার্টে আমি ক্লিক করে দেবো, আমার কাছে একটা নতুন কলাম হয়ে গেল। আমি এটাতে কি লিখলাম, সিরিয়াল নাম্বার। আচ্ছা কেউ বলো দেখি, সিরিয়াল নাম্বার গুলোকে আমি কি বাই মানে হাতে হাতে লিখবো, নাকি এটাকে আমি কি করতে পারি, হোয়াট শুড বি দ্য প্রসিডিওর, ক্যান এনিওয়ান টেল মি, কি প্রসিডিওরে আমরা সিরিয়াল নাম্বার গুলোকে ক্লিক করতে পারি, মানে তৈরি করতে পারি? ফার্স্ট ক্লাসে আমরা এটাই পড়েছিলাম। এনিওয়ান? স্যার অটোফিল। অটোফিল, ঠিক। তাহলে অটোফিলটা আমি কি করে করতে পারি, মানে জাস্ট গাইড করো আমাকে যে আমি কি প্রসেসে করতে পারি। ফার্স্টে আমার কি করা উচিত? স্যার ফার্স্টে 1টা লিখে তারপর রাইট ক্লিক করে অটোফিলটা ক্লিক আচ্ছা 1 লিখে দিলাম, আচ্ছা 1 লিখে দিলাম, তারপরে স্যার রাইট ক্লিক বক্সের মধ্যে, আচ্ছা করলাম, রাইট ক্লিক করলাম, তারপরে স্যার ওখানে কুইক অ্যানালিসিস বলছি তো, একটা স্টেপ মিস হয়ে গেছে, একটা ছোট্ট স্টেপ মিস হয়ে গেছে। যেই 1টা লিখলাম, 1টাকে আমি প্রথমে পুরো ভরিয়ে দেবো, এই অবধি ভরিয়ে দেবো, তাই তো, এই অবধি ভরিয়ে দেবো। যেই ভরিয়ে দিলাম আমার কাছে একটা অপশন চলে এলো, অটোফিল অপশন। তাহলে অটোফিলে আই ক্যান ক্লিক, আমি কি করতে পারি, ফিল সিরিজ। তাহলে আমি যেই ফিল সিরিজ করবো আমার কাছে 1 2 3 4 5 6 হয়ে যেতে পারে, এটা একটা অপশন। আর একটা অপশন কি হতে পারে, হোয়াট ক্যান বি দ্য আদার অপশন? আর একটা অপশন কি হতে পারে, আর একটা শিখিয়েছিলাম, আর একটা অপশন যেটা দিয়ে আমরা ফিল করতে পারি সিরিজটাকে, আর একটা অপশন ছিল, সবাই একটু ভেবে দেখো। আর একটা অপশন ছিল যেটা দ্বারা আমরা পুরো সিরিজটাকে ফিল করতে পারি, এটা একটা অপশন, অটোফিল। হ্যাঁ স্যার 1 আর 2 লিখে হ্যাঁ তারপরে দুটোকে সিলেক্ট করে তারপরে সাইডটা যদি নামিয়ে দিই তখন সবগুলো আবার নাম্বার চলে আসবে। হ্যাঁ একদম, এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে, 1 টিপলাম, 1 টেপার পর কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে যদি পর 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 নামাতে থাকি তাহলেও বড় হতে থাকবে। তাহলে দিস ক্যান বি দ্য পসিবল অপশনস। তার মানে আমরা তিনটে, একটা সিরিয়াল নাম্বার ফিল করার জন্য তিনটে অপশন, একটা হচ্ছে অটোফিল যেটা ফার্স্ট ক্লাসেও করেছি, একটা হচ্ছে যে 1 2 লিখে তারপরে সাইড ধরে যদি টেনে দিই সেটা একটা অপশন, আর থার্ড অপশন যেটা হচ্ছে আমরা কন্ট্রোল প্রেস করে 1 লিখে কন্ট্রোল প্রেস করে যদি নামাতে থাকি সেটাও আমরা করে নিতে পারবো। তাহলে আমার কাছে এই এতগুলো অপশন, ঠিক আছে। ওকে, তাহলে আমার কাছে সিরিয়াল নাম্বারটা এসে গেল। এখানে আমি একটা নতুন কলাম বানাই, টোটাল সেল ভ্যালু, টোটাল সেল ভ্যালু। তাহলে আমার কাছে এটা হচ্ছে কত টাকার আমার বিক্রি হয়েছে, টোটাল সেল ভ্যালু। তাহলে এবার আমাকে কি করতে হবে, বেসিক্যালি আমাকে কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস। আমি এইমাত্র বললাম যে আমার কাছে যদি 50টা পেন থাকে, আমি যদি প্রত্যেকটা পেনকে 5 টাকা করে বিক্রি করি, তাহলে 50 ইন্টু 5 আমার কাছে চলে আসবে 250। তাহলে হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা এটাকে আলটিমেটলি কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস দিয়ে আমরা কিন্তু তাহলে টোটাল সেল ভ্যালুটাকে পেতে পারি, ঠিক আছে। তা টোটাল সেল ভ্যালুটাকে যখন আমি পাচ্ছি, আমি কি করব, আমাকে কাকে কাকে গুণ করতে হবে, আমাকে কাকে কাকে গুণ করতে হবে। সামওয়ান ইজ উইলিং টু জয়েন। আমাকে তাহলে কাকে কাকে গুণ করতে হবে, আমাকে গুণ করতে হবে এই কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইসকে, আমাকে তাহলে মাল্টিপ্লাই করতে হবে কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইসকে। তাহলে আমি কি পেয়ে যাব, পেন থেকে আমার টোটাল সেল ভ্যালু কত, নোটবুক থেকে আমার টোটাল সেল ভ্যালু কত, আমি প্রত্যেকটার তাহলে পেয়ে যাব। কিন্তু আমি যেটা বারবার বললাম যে আমাকে এক্সেলে প্রথমে যে কোনো কিছু করার জন্য, এক্সেলে যদি আমি কোনো ফর্মুলা মানে মাল্টিপ্লিকেশন করতে চাই, অ্যাডিশন করতে চাই, যা কিছু করতে চাই, আমাকে তার জন্য আগে কি করতে হবে, একটা ইকুয়াল সাইন দিতে হবে। যদি আমি ইকুয়াল সাইন দিই তাহলে আমি কার সাথে কার মাল্টিপ্লাই করব, কোয়ান্টিটির সাথে ইউনিট প্রাইসের মাল্টিপ্লাই করব। কিন্তু কোয়ান্টিটি তো একটা নাম্বার,
আর ইউনিট প্রাইসও একটা নাম্বার, তাহলে এদের তো মাল্টিপ্লাই করে কোনো লাভ নেই, আমাকে কোথা থেকে করতে হবে, এই সেল থেকে 10 যেখানে লেখা আছে আর 1.5 যেখানে লেখা আছে। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে এই 10 বলে সেলটা, এই 10 বলে সেলটার এর সেল নাম্বার কত, C2। আমরা প্রথম দিন দেখতে শিখেছিলাম যে কোথায় মানে লোকেটেড আছে, C2। আর এই ইউনিট প্রাইসের যে ফার্স্ট ইয়েটা 1.5, এটা কোন সেলে লোকেটেড, D2। এটাও আমরা প্রথম দিন শিখেছিলাম। তাহলে আমরা টোটাল সেল ভ্যালুটাকে কি করতে পারি, আমরা ইকুয়াল লিখতে পারি। ইকুয়াল লিখে আমি আমার কিবোর্ডে টাইপ করতে পারি C2। যেই কিবোর্ডে টাইপ করব C2, এক্সেল অটোমেটিক্যালি এই ইয়েটাকে আমাকে রেক্ট্যাঙ্গেলটাকে আমাকে মানে ওটাকে বর্ডার করে দেবে। তার মানে এক্সেল ডিটেক্ট করে ফেললো যে আমি এই সেলটার কথা বলছি। কার সাথে মাল্টিপ্লাই করব, প্রথমে আমি একটা মাল্টিপ্লিকেশন সাইন দেব। আমরা কম্পিউটার বা কিবোর্ডে অ্যাস্টেরিক্স দিই, কারণ কি আমাদের কাছে মাল্টিপ্লিকেশন সাইন তো এখানে অ্যাভেলেবেল থাকে না, অ্যাস্টেরিক্স। কার সাথে মাল্টিপ্লাই করব, ইউনিট প্রাইসের সাথে, প্রাইসের সাথে গুণ করব। প্রাইসটা কোন সেলে লোকেটেড, C2 এর পাশের সেল D2। তাহলে আমি পরিষ্কার এক্সেলে লিখবো D2। তাহলে আমাকে এক্সেল আবার ডিটেক্ট করে নিল যে D2। তার মানে আই অ্যাম জাস্ট মাল্টিপ্লাইং টু সেলস C2 ইন্টু D2। এবার কোয়েশ্চেন হচ্ছে যে স্যার আমি যদি C2 D2 না লিখি তাহলে কি হবে, আমি যদি নর্মাল সিলেক্ট করি তাও করতে পারি। আমি C2 D2টাকে উড়িয়ে দিলাম, আমি প্রথমে একটা ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দিয়ে আমি দেখতে পেলাম আইটেমের তলায় পেন বলে যে আইটেমটা আছে তার কোয়ান্টিটিটা 10 বলে 10 যে কোয়ান্টিটি আছে সেটা C2 তে আছে, আমি এর ওপর ক্লিক করলাম। এর ওপর যখন ক্লিক করব এক্সেল অটোমেটিক্যালি C2 নিজের থেকে লিখে নেবে, আমাকে আর লিখতে হবে না। তাহলে তোমার কাছে দুটো উপায়, আইদার ইউ ক্যান রাইট ম্যানুয়ালি অর ইউ ক্যান জাস্ট গো ফর সাম সিলেক্টিং দ্য বক্স। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, ইনটু বলে একটা মাল্টিপ্লিকেশন অ্যাস্টেরিক্স দিলাম। আমি কার সাথে গুণ করতে চাই, আমি D2 এর সাথে গুণ করতে চাই। তাহলে আমি আবার D2 আমার নিজের থেকেও লিখতে পারি, আমি নিজের থেকে না লিখে আমি জাস্ট এক্সেলের ওপর যে D2 বলে সেলটা আছে 1.5 এর ওপর ক্লিক করব, তাহলেও কিন্তু আমাকে এক্সেল তার মানে দিয়ে দিল। তাহলে C2 ইন্টু D2, তার মানে আমার কাছে কিন্তু এটা আমার কাছে চলে এলো, এটা আমাকে টোটাল সেলস ভ্যালু দিয়ে দেবে। আমি জাস্ট এটাকে এন্টার মারবো, আমার কাছে টোটাল সেলস ভ্যালু কত দিল, 10 ইন্টু 1.5, তার মানে 15ই হয়। তার মানে আমি পেন বিক্রি করে কত টাকা রোজগার করেছি, 15 টাকা রোজগার করেছি। পেন বিক্রি করে আমি কত টাকা রোজগার করেছি, 15 রুপিস রোজগার করেছি, আমি 15 টাকা রোজগার করেছি। তার মানে C2 ইন্টু D2 কে আমি কি করতে পারি, আমি নর্মাল মানে ইয়েও লিখতে পারি, আবার অনেক সময় আমি কিন্তু C2 আর D2 কে আমি আলাদা আলাদা করেও লিখতে পারি। ঠিক আছে, এবার ধরো আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার যদি আমি C2 ইন্টু D2 নর্মাল লিখি, যদি আমি ইকুয়াল সাইন না দিই তাহলে কি হবে। আমি প্রথমেই বললাম যখন কোনো অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন বা যাই করছো যে কোনো ফর্মুলা লিখছো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট তোমরা প্রথমে একটা ইকুয়াল সাইন দিচ্ছ। তা আমি ইকুয়াল সাইন না দিয়ে প্রথমে C2 লিখলাম ইন্টু D2 লিখলাম, C2 ইন্টু D2 আমি এরকম করে লিখলাম। এটাকে আমি এন্টার মারবো, এটাকে এন্টার মারলে কিছুই হবে না, কারণ কি এক্সেল বুঝতেই পারছে না যে C2 মানে কি আর D2 মানে কি। যতক্ষণ না আমি একটা ইকুয়াল সাইন সামনে দিচ্ছি এক্সেল ক্যান নট আইডেন্টিফাই দ্য ভ্যালুজ। যতক্ষণ না আমি একটা ইকুয়াল সাইন সামনে দিচ্ছি এক্সেল বুঝতেই পারছে না যে এটা একটা ফর্মুলা, এক্সেল আইডেন্টিফাই করতে পারছে না। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট তোমাকে C2 ইন্টু D2 এটাকে লিখতে হবে। এটার আগে যদি আমি একটা ইকুয়াল সাইন দিয়ে দিই, দেখো আমি একটা ইকুয়াল সাইন দিয়ে দিলাম, যে ইকুয়াল সাইন দিলাম এক্সেল সঙ্গে সঙ্গে ডিটেক্ট করে নিল যে C2 মানে হচ্ছে আমার একটা নাম্বার আর D2 মানে হচ্ছে আমার একটা নাম্বার, তাদেরকে গুণ করতে বলছে। অ্যান্ড আই জাস্ট প্রেস এন্টার, তাহলে আমি 15টা পেয়ে গেলাম। তার মানে হোয়াট ইজ দ্য টোটাল ভ্যালু ফ্রম পেন, ইট ইজ নাথিং বাট ইট ইজ 15। তাহলে এটা 15 টাকা আমার পেন থেকে তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমার পেন থেকে পেন বিক্রি করে কত টাকা তৈরি হলো, আমি 15 টাকা পেলাম। এবার কোশ্চেন হচ্ছে আমি নোটবুকের জন্যও চাই, ইরেজারের জন্যও চাই, আমি পেন্সিলের জন্যও চাই, মার্কারের জন্যও চাই, শার্পনারের জন্যও চাই, আমি সবকিছুর জন্য চাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যদি আমি সবকিছুর জন্য চাই তাহলে কি আমি পাবো, মানে তাহলে কি আমি আবার আলাদা আলাদা করে করব, মানে আমি আবার এখানে ইকুয়াল লিখতে পারি, ইকুয়াল লিখে আমি C3 মানে 5 ইন্টু আমি C4 মানে হচ্ছে এইটাই D3 মানে 3, এটাকে আবার গুণ করতে পারি, তাহলে আবার আসতে পারে 15। কিন্তু দেয়ার ইজ উই ডু নট হ্যাভ টু ডু লাইক দিস, আমাদেরকে এরকম করে করতে হবে না। আমরা একটা করব, যে কোনো একটাকে আমরা প্রথমে করব, একটা করার পর বাদ বাকি যত কলাম আছে সেটাকে আমরা বাই ডিফল্ট ফিল করব। এবং আমরা যে বাই ডিফল্ট ফিল করব এটাকে বলা হয় হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সিং।
সেল রেফারেন্সিং। কথাটার মধ্যে লজিক কি? রিলেটিভ সেল রেফারেন্সিং কথার মানে হচ্ছে এক্সেল দেখতে চাইছে যে আমি একটাতে কি করেছি, এইখানে আমি কি কাজ করেছি, এইখানে যেই কাজটা করেছি ও পরের যে সেলগুলো আছে এই তলায় যত সেল আছে ও নিজের থেকে ভরে দেবে। কিভাবে ভরে দেবে? ও ভাববে যে আমি এই যে ফর্মুলাটা এখানে ব্যবহার হয়েছিল, এখানে তো একটা ফর্মুলা ব্যবহার হয়েছিল, কি ফর্মুলা ব্যবহার হয়েছিল? মাল্টিপ্লিকেশন ব্যবহার হয়েছিল। তাহলে এইখানে যে মাল্টিপ্লিকেশনটা ব্যবহার হয়েছিল সেটাকে আমি প্রত্যেকটা সেলে তার মানে ভরিয়ে দেবো, প্রত্যেকটা সেলে তাহলে আমি ভরিয়ে দেবো। এবং এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্সিং। কেন বলে রিলেটিভ সেল রেফারেন্সিং? রিলেটিভ সেল রেফারেন্সিং এই কারণে বলে, কারণ কি আমরা একটা পার্টিকুলার জিনিসকে রিলেটিভ হিসাবে নিচ্ছি। রিলেটিভ মানে কি? আমাদের কোনো আত্মীয়, তার মানে আমরা একটা জিনিসকে রিলেটিভ হিসাবে নিচ্ছি, বাদ বাকি সেলগুলোকে আমি ভরছি ওই রিলেশনের রেসপেক্টে। তাহলে এই রিলেশনটাকে ব্যবহার করে বাদ বাকি সব সেলকে আমি ভরে দেবো বাই রিলেটিভ সেল রেফারেন্সিং। এটা কি করে করে? খুব ইজি। এটাতে আমি যাব, এই 15 বলে আমি এটার উপর ক্লিক করব। এই 15টা কি করে করা আছে? 15টা করা আছে হচ্ছে আমার কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস করে করা আছে। তাহলে এবার আমার কাছে যদি এটা করা থাকে, আমি দেখো এই বক্সটার একদম তলায়, এই বক্সটার একদম তলায় একটা ডট, একটা রেক্ট্যাঙ্গেলের মতন ডট আছে। এই বক্সটার একদম তলায় একটা রেক্ট্যাঙ্গেলের মতন ডট আছে। এই রেক্ট্যাঙ্গেলের মতন ডটটায় আমি যেই আমার কারসারটাকে নিয়ে যাব, আমার কারসারটা মোটা প্লাস থেকে একটা ছোট্ট প্লাস হয়ে যাবে। মানে আগে যদি আমি কারসারটাকে অন্য জায়গায় নিয়ে যাই, বোল্ড আকারের প্লাস হয়ে যাবে। আর যদি আমি সেটাকে কারসারটাকে এখানে নিয়ে চলে যাই, তাহলে এটা একটা স্মল কারসার হয়ে যাবে, একটা থিন কারসার হয়ে যাবে। এই থিন কারসারটাকে নিয়ে গিয়ে আমি এটার উপর ডবল ক্লিক করে দেবো। এই থিন কারসারটাকে নিয়ে গিয়ে আমি এটার উপর ডবল ক্লিক করে দেবো। যেই ডবল ক্লিক করলাম, এক্সেল অটোমেটিক্যালি আমার সব কটাকে ভরে দিল। এক্সেল অটোমেটিক্যালি আমার সব কটাকে ভরে দিল। মানে 10 ইন্টু 1.5 15 হয়, 5 ইন্টু 3 15 হয়, 20 ইন্টু 0.75 15 হয়, 15 ইন্টু 1 15 হয়, 8 ইন্টু 2.5 20 হয়। মানে ও অটোমেটিক্যালি আমার সব সেলগুলোকে ফিল আপ করে দিল। এবং এটার প্রসিডিওরের নাম কি? এই প্রসিডিওরের নাম হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সিং। মানে এক্সেল দেখতে চাইছে যে আমার কাছে যে আমি একটা সেলে কাজ করেছি, ওই সেলের রেসপেক্টে আমি সব কটা সেলকে ভরে দেবো। তাহলে এই সেলটার আমার মাল্টিপ্লিকেশন কি হবে? কেউ বলতে পারবে? এই যে এই 15টার মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি হবে? এই সেলটার মাল্টিপ্লিকেশনের ফর্মুলা কি হবে? এই 15টার যেখানে আমার কারসারটা আছে, এর ফর্মুলা কি হতো যদি আমি নর্মাল ভাবে লিখতাম? এটার তো C2 ইন্টু D2, এটার তো ইকুয়ালস টু C2 ইন্টু D2। এটা কেউ বলতে পারবে যে এটার কি হতো? এটার কি হতো বলতে পারবে কেউ? এটার কত হবে? C3 আর D3। C3 আর D3। আমি জাস্ট এটাতে ক্লিক করে দেখি তো C3 ইন্টু D3 আছে কিনা। এক্সেল বাই ডিফল্ট C3 ইন্টু D3 করে দিয়েছে। এক্সেল বাই ডিফল্ট ওটাকে C3 ইন্টু D3 করে দিয়েছে। তার মানে এক্সেল এটাকে কি করতে চাইছে? এক্সেল এটাকে বাই ডিফল্ট ও এটাকে C3 ইন্টু D3 করে দিচ্ছে। তার মানে ও বুঝে যাচ্ছে যে আগেরটায় C2 ইন্টু D2 হয়েছিল, মানে এটাতে C3 ইন্টু D3 হবে। এর পরেরটায় এটা হবে C4 ইন্টু D4 হবে। এর পরেরটায় C5 ইন্টু D5 হবে। এরকম করে করে সব কটা হয়েছে। এবার কোশ্চেন হচ্ছে এখানে 0 এসছে কেন? এখানে 0 এসছে কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? এখানে 0 এসছে কেন? কারণ কি, আমি যদি ভালো করে দেখি, এইখানে আমার কাছে যে এনভেলপ আছে তার কোয়ান্টিটিটা দেওয়া আছে, প্রাইস কিচ্ছু দেওয়া নেই। প্রাইস কিচ্ছু দেওয়া নেই। তা প্রাইস যদি না দেওয়া থাকে এক্সেল ওটাকে 0 হিসাবে কনসিডার করে। যদি প্রাইস না দেওয়া থাকে এক্সেল ওটাকে 0 হিসাবে কনসিডার করে এবং সঙ্গে সঙ্গে সেটাকে ও মানে ডিটেক্ট করে নেয় যে ওটা 0। দেখবে আমি এখানে জাস্ট একটা ভ্যালু বসিয়ে দেবো। এখানে সরি, এখানে আমি যদি একটা ভ্যালু আলাদা করে বসিয়ে থাকতাম, মানে এখানে যদি আমার ভ্যালু থাকতো হচ্ছে, যদি কিছু একটা ভ্যালু থাকতো, কিছু একটা ভ্যালু থাকতো 2 থাকতো, তাহলে এটা গুণ করে ওখানে আলটিমেটলি বসিয়ে দিত। এখানে আলটিমেটলি গুণ করে বসিয়ে দিত। যখনই কোনো সেল ব্ল্যাঙ্ক থাকে সেটাকে এক্সেল ডিটেক্ট করে নেয় ইট ইজ 0। তার মানে আমি কোথাও 0 দেখছি মানে এক্সেল ওটাকে বুঝে যায় ইট ইজ 0। তার মানে 0 দিয়ে আমি ওটাকে ইয়ে করছি। ঠিক আছে? এইবার কোশ্চেন হচ্ছে যে আমি তো তার মানে রিলেটিভ সেল রেফারেন্সিংটা শিখে গেলাম যে স্যার তার মানে একটা কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে আপনি যদি মাল্টিপ্লাই করেন তাহলে আমাকে এক্সেল আর একটা ভ্যালু দিয়ে দেয়। আমি যদি কি করে করলাম ওটাকে, আমি জাস্ট এখানে গেলাম, এর তলায় যে এখানে একটা অপশন আছে স্মল একটা প্লাস সাইন আছে, এটাকে ডবল ক্লিক করব স্যার, অটোমেটিক্যালি আমার এটা ফিল আপ হয়ে যাবে। অটোমেটিক্যালি এটা আমার ফিল আপ হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যদি এটাকে অটোমেটিক্যালি ফিল আপ তো করে ফেললাম, কিন্তু এটাতে তো তোমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হলো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হলো, ইচ অ্যান্ড এভরিথিং এর সাথে প্রত্যেকটার গুণ হলো। কিন্তু ধরো
আমার কাছে একটা প্রবলেম এসছে, সেই প্রবলেমটা একটু অন্যরকম। প্রবলেমটা এরকম না, প্রবলেমটা এরকম আমার টোটাল সেল ভ্যালু বের করা না। এটা তো খুব ইজি ব্যাপার, এ খুবই মানে ছোট্ট একটা বেসিক ব্যাপার যে আমি এগুলোকে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলে আমার প্রত্যেকটার ভ্যালু চলে এলো। আমার কাছে একটা নতুন প্রবলেম এসছে। আমার কাছে যে প্রবলেমটা এসছে সেটা হচ্ছে আমাকে বলছে যে এইগুলোর ওপর একটা ট্যাক্স গভর্নমেন্ট চাপাতে চাইছে, এগুলোর ওপর গভর্নমেন্ট একটা ট্যাক্স চাপাতে চাইছে এবং গভর্নমেন্ট ট্যাক্সটা কনস্ট্যান্ট রাখবে। কারণ কি, এগুলো তো সব স্টেশনারি গুডস, এগুলো তো সবকটাই স্টেশনারি গুডস। তাহলে গভর্নমেন্ট এটার ওপর আলটিমেটলি ট্যাক্সটাকে কনস্ট্যান্ট রাখতে চায়, ট্যাক্সটাকে একদমও কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ফিগার বা কনস্ট্যান্ট ভ্যালু রাখতে চায়। আমি ধরে নিলাম গভর্নমেন্ট বলেছে স্টেশনারি গুডের ওপর 10% জিএসটি পড়বে। গভর্নমেন্ট বলেছে তোমার যা টোটাল সেল ভ্যালু হবে সেই সেল ভ্যালুর ওপর আমার 10% জিএসটি পড়বে। তাহলে 15 এর ওপর 10, এই 15 এর ওপর 10%, এই 15 এর ওপর 10%, এই 15 এর ওপর 10%, এই 20 এর ওপর 10%, 6 এর ওপর 10%, তাহলে সবের ওপর 10% পড়বে। সবের ওপর 10%, মানে এখানে কিন্তু প্রত্যেকটা সেল মাল্টিপ্লাই হবে না, মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে, বা এটার সাথে এটা হচ্ছে, এরকম না। আমার এই টোটাল সেলস ভ্যালু যেটা আছে এই কলামের ওপর আমার 10% ট্যাক্স চাপবে, এই কলামের ওপর আমার 10% ট্যাক্স চাপবে, এন্ড দ্যাট ইজ ফিক্সড। এই কলামের ওপর আমার 10% ট্যাক্স চাপবে এবং গভর্নমেন্ট বলে দিয়েছে দ্যাট ইজ ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, প্রথমে আমি এখানে ধরো আমি লিখে নিলাম আমার ট্যাক্স কত পার্সেন্ট। আমার ট্যাক্স হচ্ছে, আমি ধরে নিলাম আমার 10%, তা আমি এখানে একটা 10% লিখে নিলাম, ঠিক আছে। এখানে আমি 10% আমি বসিয়ে দিলাম, তাহলে আমার কত পার্সেন্ট ট্যাক্স? আমার 10% ট্যাক্স, ঠিক আছে। বা তুমি একটা কাজ করতে পারো, এটাকে আমি ট্যাক্স বলে নাম দিলাম জিএসটি অ্যামাউন্ট, নাম দিলাম জিএসটি অ্যামাউন্ট। এবং আমি কি করলাম, জিএসটি অ্যামাউন্টে এখানে আমি ধরে দিলাম জিএসটি অ্যামাউন্ট ইজ 10%। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে, এটা আগের দিনের ক্লাসের একটা রিক্যাপ, আমি যদি সবকটা জিএসটি অ্যামাউন্ট সবার জন্য সমান রাখতে চাই, মানে আমি এই পুরো, মানে আমি যদি দেখি এই পুরো আমার এইখান থেকে এই অবধি পুরোটাতে শুধু 10ই লেখা থাকবে, তাহলে কি করে করতে পারি? পুরোটাতে 10 লেখা থাকবে, তাহলে কি করে করতে পারি? হোয়াট অপশন আই ক্যান ইউজ? মানে আমার এই সেল সবেতে একসাথে 10 লেখা থাকবে, তাহলে আমি কি অপশন ব্যবহার করতে পারি? কেউ বলতে পারবে? আগের দিনের ক্লাস, সবকটা সেলের মধ্যে একটা এখানে তো আমি শুধু 10 লিখলে এটাতে থাকবে, এগুলো তো আর থাকছে না, কিন্তু আমি যদি চাই সবকটা সেল মিলিয়েই 10 লেখা থাকবে, তাহলে কি করতে পারি? হোয়াট আই ক্যান ইউজ? স্যার ওই 10টাকে সিলেক্ট করে ড্র্যাগ করে দিলে তো হয়ে যাবে। হ্যাঁ, ড্র্যাগ করে দিলে, কিন্তু আমি চাই যে একটাই 10 লেখা থাকবে, সবকটা সেলের মধ্যে একটাই লেখা থাকবে, সবকটার সেলের মধ্যে একটাই লেখা থাকবে, একটাই 10 লেখা থাকবে, মার্জ সেন্টার। একদম মার্জিন সেন্টার। তাহলে আমি কি করতে পারি? প্রথমে এই সেলগুলোকে আমি কপি করে দিতে পারি, এই সেলগুলোকে আমি কপি করে, আমি এই সেলগুলোকে কপি মানে কি সিলেক্ট করে নিলাম, এখানে মার্জিন সেন্টারে গিয়ে ক্লিক করে দিলাম। যেই মার্জিন সেন্টারে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার পুরো সেলটা একটা গোটা ইয়ের মধ্যেই সেলটা হয়ে গেল। এবার আমি 10% লিখলাম, এবার আমি এটার উপর 10% এরকম লিখে দিলাম, 10%। তাহলে আমার তার মানে দেখাচ্ছে যে তোমার সবার জন্য জিএসটি অ্যামাউন্ট সেম। তুমি পেন কিনলেও জিএসটি অ্যামাউন্ট 10%, নোটবুক কিনলেও জিএসটি অ্যামাউন্ট 10%, ইরেজার কিনলেও 10%, পেন্সিল কিনলেও 10%, মার্কার কিনলেও 10%। তাহলে প্রত্যেকটার জন্য জিএসটি অ্যামাউন্ট সেম। তাহলে যদি সবকটার জন্য জিএসটি অ্যামাউন্ট সেম হয়, তাহলে আমি চাইছি যে আমার টোটাল সেল ভ্যালুর ওপর একটা জিএসটি কমন জিএসটি অ্যামাউন্ট বসে আমার কাছে চলে আসুক। তাহলে এটাকে আমি কিভাবে করতে পারি? তাহলে আমি ধরো তোমাদেরকে এখানে জিএসটি অ্যামাউন্টটা আমি লিখে দিলাম 10%, আমি লিখে দিলাম 10%। এবার আমি এখানে লিখলাম ট্যাক্স অ্যামাউন্ট, মানে আমার টোটাল সেল ভ্যালুর ওপর 10% জিএসটি পড়লে তার ট্যাক্সের ভ্যালু কত হয়। টোটাল সেল ভ্যালুর ওপর আমার যদি 10% জিএসটি পড়ে তাহলে ট্যাক্স অ্যামাউন্ট কত হয়? তাহলে পেনের জন্য কত হবে, আমার দোকানে নোটবুকের জন্য কত হবে, ইরেজারের জন্য কত হবে? তাহলে কি আমি সব জায়গায় আবার 10% লিখতে শুরু করব, তারপরে এখানে গিয়ে ইকুয়াল দিয়ে 15 × 10% করব? না, এটার জন্য এটার একটা অপশন কি, আমি এখানে 10%টাকে সবার মধ্যে 10% লিখলাম প্রথমে, তারপরে এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এটার ইনটু এটা করলাম, সেটা একটা অপশন। কিন্তু আমি সেরকম ভাবে করব না, আমি কি করতে পারি? এটার জন্য আমি যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। আগেরটা কি ব্যবহার করলাম? আগেরটা ব্যবহার করলাম রিলেটিভ সেল রেফারেন্সিং। রিলেটিভ সেল রেফারেন্সিং আমাদেরকে কি বলে?
রিলেটিভ সেল রেফারেন্সিং আমাদেরকে বলে হচ্ছে যে তোমাদের একটা সেল দুটো সেলের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়েছে, এক্সেল সেটাকে বোঝা শুরু করেছে যে তার মানে এই দুটোর মধ্যে মাল্টিপ্লিকেশন হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই দুটোর মধ্যে হবে, এই ক্ষেত্রে এই দুটোর মধ্যে হবে, তাহলে ওটাকে রিলেটিভ সেন্সে নিচ্ছে। কিন্তু অ্যাবসলিউট মানে হচ্ছে যে একটা পার্টিকুলার বেসের ওপর দাঁড়িয়ে এক্সেল পুরোটাকে করবে, একটা পার্টিকুলার জিনিসের ওপর বেস করে দাঁড়িয়ে এক্সেল পুরো কাজটাকে করবে, সেটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স, এই অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। তো এই অ্যাবসলিউট সেল রেফারেন্সিং কাজ করার জন্য কি করব, প্রথমে ইকুয়াল টিপবো। আমার ফর্মুলা কি হবে প্রথমে বলে দিই, ফর্মুলা হবে হচ্ছে টোটাল সেল ভ্যালু ইনটু জিএসটি অ্যামাউন্ট, এটা হবে হচ্ছে আমার ফর্মুলা। জিএসটি অ্যামাউন্ট মানে জিএসটি পার্সেন্টেজ, আমি অ্যামাউন্ট লিখেছি, এটা ভুল হবে, পার্সেন্টেজ। তা টোটাল সেল ভ্যালু ইনটু জিএসটি পার্সেন্টেজ করলে আমি কি পেয়ে যাব, আমার কত টাকা ট্যাক্স চাপবে, আমার যত টাকা বিক্রি করেছি তার উপর কত টাকা ট্যাক্স চাপবে, তা আরামসে পেয়ে যাব। তাহলে এটাকে করা যাক, কিভাবে করা যায় দেখি। তাহলে প্রথমে আমি ইকুয়াল টিপবো, কারণ কি আমি একটা ফর্মুলা লিখছি, প্রথমে আমি একটা ইকুয়াল প্রেস করব, বিকজ আই এম রাইটিং আ ফর্মুলা, আমি একটা ফর্মুলা যেহেতু লিখছি এটাতে আমি একটা ইকুয়াল প্রেস করব। এইবার আমি কি করতে পারি, তাহলে ফার্স্ট আমার ফর্মুলা কি, টোটাল সেল ভ্যালু, তাহলে টোটাল সেল ভ্যালু মানে কি 15, মানে এই সেলটার ইয়ে কি হবে E2, তাহলে আমি এটাকে প্রথমে সিলেক্ট করে দিলাম, তাহলে এটা আমি সিলেক্ট করলাম, তাহলে টোটাল সেল ভ্যালু ইনটু জিএসটি অ্যামাউন্ট, তাহলে আমার এই পেনের ওপর 10% জিএসটি, নোটবুকের ওপর 10% জিএসটি, ইরেজারের ওপর 10% জিএসটি, আমাকে সরকার বলেই দিয়েছে তুমি যা স্টেশনারি কিনবে সবটার ওপর 10% জিএসটি চাপবে। তার মানে আমি ট্যাক্স অ্যামাউন্টটাকে আলটিমেটলি ক্যালকুলেট করব ফর অল দ্য সেলস, সব কটার জন্য। তো একটা উপায় তোমাদেরকে আমি বললাম, এখানে 10% লেখো, এখানে 10% লেখো, এখানে 10% লেখো, দিয়ে আবার এখানে দুটোকে গুণ করে দাও, সেটা হতে পারে, কিন্তু আমি সেরকম ভাবে করবো না। আমি অ্যাবসলিউট সেল রেফারেন্সিং ব্যবহার করব, যেটা আমার কাজটাকে অনেক বেশি শর্ট করে দেবে। আমি E2 লেখার পর একটা মাল্টিপ্লিকেশন দেব, মাল্টিপ্লিকেশন দিলাম, মাল্টিপ্লিকেশন দিয়ে কার সাথে গুণ হবে, টোটাল সেল ভ্যালুর সাথে কার গুণ হবে, টোটাল সেল ভ্যালুর সাথে কার গুণ হবে, জিএসটি অ্যামাউন্টের গুণ হবে। তাহলে আমি জিএসটি অ্যামাউন্টটা কোন সেলে আছে, F1 এ আছে, আমি এটাকে ক্লিক করে দিলাম, এই সরি F2 তে আছে, এটাকে ক্লিক করে দিলাম। কিন্তু একটা সমস্যা আছে, আমি যদি শুধু এটাকে করে দিই, করে দেখি কি হয়, এন্টার মারলাম, তাহলে দেখো 15 এর 10% কত হয়, 1.5, ট্যাক্স অ্যামাউন্ট ঠিক দিয়েছে, অসুবিধা নেই। এবার যদি আমি এটাকে ক্লিক করে দিই, মানে এটাকে যদি আমি ফিল করে দিই, সব 0000 চলে এসছে, সব 0000 চলে এসছে। কেন বলতে পারবে, এই কিছুক্ষণ আগে বললাম, কেন বলতে পারবে কেন এটা 00 এসছে, ওয়াই দিস কেম অ্যাজ 0000, এই কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দেখছিলাম আমরা, এটা তো ঠিক এলো, কিন্তু এগুলো 0000 কেন এলো, ক্যান এনিওয়ান সে, কেউ বলতে পারবে? কিছুক্ষণ আগে আমরা একটা এক্সাম্পল দেখলাম, কেউ বলতে পারবে চেষ্টা করে? স্যার ওখানে কিছু নেই বলে তাই একদম একদম, কারণ কি, তার মানে আমি এখানে কিছু নেই, এক্সেল ভাবছে 0 আছে, তাহলে 15 × 00 করে দিই, এখানেও কিছু নেই, 15 × 00 করে দিলে সব 0000 চলে এসছে। তাহলে এই প্রসিডিওরে তার মানে হবে না, এই প্রসিডিওরে তার মানে হবে না, তার মানে আমি যদি এখানে রিলেটিভ সেল রেফারেন্সিং ব্যবহার করি এই প্রসিডিওরে হবে না। আমি চাইছি এই 10%টা সবার ওপর অটোমেটিক চেপে যাবে, এই 10%টা যেরকম, এই 10%টা এই 15 এর ওপর, এই 15 এর ওপর, এই 20 এর ওপর, এই 8.4 এর ওপর, এই 22 এর ওপর, সবার ওপর অটোমেটিক চেপে যাবে, আমি সেটা চাইছি। কারণ কি আমার কাছে তো যদি এখন এই কটা ডেটা আছে, আমার কাছে যদি প্রচুর ডেটা থাকতো তাহলে কি আমি সবার জন্য আবার 10% করে ক্যালকুলেট করতে বসতাম, তো দিস উইল টেক আ হিউজ টাইম, অনেক সময় লেগে যাবে। তা আমার দরকার নেই, আমি কি করব, আমি অ্যাবসলিউট সেল রেফারেন্সিং ব্যবহার করব। কি করে করব দেখো, ফার্স্ট আই উইল রাইট ইকুয়াল, আমি ফর্মুলাটাকে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি ইকুয়াল লিখবো, ইকুয়াল লেখার পর আমার টোটাল সেল ভ্যালু প্রথমে কোন সেলে আছে, 15 এ আছে, তাহলে এটা কোথায়, এই সেলটা কোথায় অবস্থিত, E2 তে অবস্থিত, তাহলে আমি লিখবো E2 ইনটু আমার জিএসটি অ্যামাউন্টের সাথে গুণ করব, জিএসটি অ্যামাউন্টের সাথে গুণ করলে এটা কোথায় আছে, জিএসটি অ্যামাউন্টটা 10% কোথায় আছে, F2, তার মানে F এর 2 তে আছে, তার মানে F2। কিন্তু শুধু F2 লিখলে হবে না, এখানে একটা অপশন হয় আমাদের কিবোর্ডে, F4 বলে একটা অপশন আছে, আমাদের কিবোর্ডে F4 বলে একটা অপশন আছে, আমরা E2 × F2 করে এই F2টাকে লক করে দেবো, F2টাকে লক করে দেবো মানে এক্সেল কে বলে দেবো যে এর পরে যখন মাল্টিপ্লিকেশনটা করবে E3 এর সাথে 10%ই করবে, মানে F2 কেই নেবে, E4 এর সাথে 10% কেই করবে, মানে F2 কেই নেবে, E5 এর সাথে 10% কেই নেবে, F2 কেই করবে, মানে লক করে দিচ্ছি। তার মানে এক্সেল কে যদি আমি প্রথমে বলি যে আমাকে তুমি মাল্টিপ্লাইটা করে দেখাও, তো আমার প্রথমে এক্সেল কি করছে, এক্সেল প্রথমে আমার এই E2 এর সাথে F2 কে করে দিচ্ছে,
তা পরেরটা জিরো চলে আসছে, কারণ কি এটার সাথে এটাকে করলে কিছু ভ্যালু নেই। আমি এক্সেলকে বলে দিলাম এর পরেরটাতে E3 এর সাথে তুমি F2 কেই করবে, এটার সাথেও 10% কেই করবে, এটার সাথেও 10% কেই করবে, এটার সাথে সব কটার সাথে যত এখানে আছে সবার সাথে তুমি 10% কেই মাল্টিপ্লাই করবে। এবং সেই কারণে আমরা যে ব্যবহার করি সেটাকে বলে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং। মানে আমি এক্সেলকে বলে দিচ্ছি তুমি আর রিলেটিভ সেল দেখো না, মানে তুমি আর কারো রিলেশনশিপ দেখো না, তুমি অ্যাবসলিউট সেন্সে দেখো যে কে পার্টিকুলারলি ওই 10%টাকেই হোল্ড করছে। তাই জন্য আমরা কি করব, আমরা এই F2 টাকে তাহলে লক করে দেবো। এই F2 টাকে আমরা লক করে দেবো। লক করার নিয়ম কি? লক করার নিয়ম হচ্ছে আমরা F4 প্রেস কি করব, আমরা F4 বলে যে কিটা আছে আমাদের কিবোর্ডে সেটাকে আমরা প্রেস করব, তাহলে আমাদের লক হয়ে যাবে। তাহলে এটাকে আমি প্রথমে মুছে দিই, মুছে দিয়ে ফর্মুলাটাকে লিখি। কি লিখেছিলাম? প্রথমে ফর্মুলাটা হবে E2 ইনটু আমার F2। F2টা তো লিখলাম, কিন্তু কি বললাম, F2টা লেখার পর এই যে এখানে থেমে গেলাম, এখানে থেমে আমরা একটা F4 কি প্রেস করব। F4 যেই দেখো F4 কি প্রেস করলাম, F2 এর সাইডে সাইডে দেখো একটা ডলার ডলার চলে এলো। F2 এর সাইডে সাইডে একটা ডলার ডলার চলে এলো। ডলার ডলার মানে হচ্ছে আমি এই সেলটাকে লক করে দিলাম। আমি এক্সেলকে বলতে চাইছি এরপরে যে কটা গুণ করবে, এরপরে যে কটা গুণ করবে তুমি সেই গুণগুলোর ওপর তুমি তাহলে কি করবে, প্রত্যেকটার ওপর 10% চাপিয়ে দেবে। তাহলে আমি F2টাকে লক করে দিলাম। লকটাকে আরেকবার দেখিয়ে দিই। প্রথমে আমি ইকুয়াল দিলাম, তারপরে আমার টোটাল সেল ভ্যালু E2 তে আছে, E2টাকে প্রেস করলাম, একটা মাল্টিপ্লিকেশন প্রেস করলাম, তারপরে আমি F2টাকে প্রেস করলাম। কিন্তু আমি শুধু এখানে থাকলে হবে না, আমি একটা F4 কিটাকে এবার আমার কিবোর্ডে গেলাম, কিবোর্ডে গিয়ে আমার F4 কিকে প্রেস করে দিলাম। তা যেই F4 কিকে প্রেস করলাম আমার ডলার ডলার দু সাইডে চলে এলো। তা যেই দু সাইডে ডলার ডলার চলে এলো তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি F4 কি দিয়ে বলতে চাইছি যে 10% লক ফর অল সেল ভ্যালু। তুমি যে রকমই সেল করো 10% তোমাকে ট্যাক্স দিতেই হবে, জিএসটি দিতেই হবে। ব্যাস আমি এটার উপর একটা এন্টার মেরে দিলাম। যেই এন্টার মারলাম প্রথম 1.5 এলো, কারণ কি 15 এর 10% 1.5 হয়। এবার আমি গিয়ে আমি প্রত্যেকটাকে আবার গিয়ে এই প্লাস সাইনটাকে ডবল ক্লিক করে দেবো। এবার যেই প্লাস সাইনটাকে ডবল ক্লিক করবো আর 0 0 আসবে না। কেন? এক্সেল বুঝে গেছে যে আমি এই 15 এর ওপরও 10% চাপিয়েছি, এই 15 এর ওপরও 10% চাপিয়েছি, এই 20 এর ওপর 10% চাপিয়েছি। তাহলে দেখো এই 15 এর ওপর 10% চাপালে 1.5, ঠিক আছে। এই 15 এর ওপর 1.5, ঠিক আছে। 20 এর ওপর 10% চাপালে 2 টাকা, ঠিক আছে। 6 এর ওপর 10% চাপালে 60 পয়সা, মানে 60 পয়সা, ঠিক আছে। 8.4 এর ওপর 10% চাপালে 0.84। তার মানে এক্সেল আমার পুরো ডিটেক্ট করে ফেললো যে অল দিস আর বিং লকড। তার মানে আমি কোন সেলটাকে লক করলাম, আমি এই সেলটাকে লক করলাম। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ালো, ইকুয়াল E2 ইনটু F2। F2টা করার পর এই F2টাকে আমরা একটা আমাদের F2 তে এখানে ফর্মুলাটাকে লেখার পর আমাদের কিবোর্ডে আমরা F4 কিটাকে প্রেস করে দিয়েছি। তাহলে এর সাইডে একটা ডলার, এর সাইডে একটা ডলার ডলার সাইন চলে এলো। তা ডলার ডলার সাইন মানে হচ্ছে আমি লক করে দিলাম ওই কিটাকে, যে ওটাই আমার সবসময় অলওয়েজ থাকবে। তা যেই আমি লক করে দিলাম সঙ্গে সঙ্গে এক্সেল কি করলো, ডিটেক্ট করে নিল যে প্রত্যেকটার ওপর তাহলে ট্যাক্স অ্যামাউন্ট আমি এই 10% এর ওপর তাহলে বসিয়ে দেবো। তাহলে প্রত্যেকটা ট্যাক্স অ্যামাউন্ট আমি 10% করে চাপিয়ে দেবো। তাহলে দেখো আমার কাছে চলে এলো, সবের ওপর চলে এলো, সবের ওপর তাহলে আমার ট্যাক্স অ্যামাউন্টটা ক্যালকুলেট হয়ে গেল। তাহলে আমি টোটাল বিক্রি করেছি 15 টাকার, ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে 1.5। তাহলে এবার আমি দেখতে চাইছি মাই নেট সেলস। নেট সেলস মানে আমি অ্যাকচুয়ালি কত টাকার মানে সেল করেছি। কারণ কি আমি তো টোটাল বিক্রি করলাম 15 টাকার, জিএসটি সরকার চাপিয়ে দিল 10%, তার ট্যাক্স অ্যামাউন্টটাকে আমি ক্যালকুলেট করে বের করে ফেললাম। তাহলে এবার আমি চাইছি আমার 15 টাকা থেকে যদি এই ট্যাক্স অ্যামাউন্ট আমি সরকারকে দিয়ে দিই তাহলে আমি কত টাকা আমার নিজের বিক্রি হলো। তাই এটার জন্য আমি কি করব, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে টোটাল সেল ভ্যালু কত হয়েছে 15 টাকা, মাইনাস আমার কত টাকা করে ট্যাক্স অ্যামাউন্ট গেছে 1.5 করে দিলাম। তাহলে একটা মাইনাস একটা সাবস্ট্রাকশন অপারেশন করলাম, এন্টার মেরে দিলাম। এটা দেখো কেন 13.50 তে চলে এসেছে, কারণ কি ওপরে আমার এটা পার্সেন্টেজ সিলেক্ট করা আছে। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম তো নাম্বার বলে একটা গ্রুপ হয়, এই নাম্বার বলে গ্রুপে এখানে পার্সেন্টেজ সিলেক্ট করা আছে, তাই জন্য 1350 চলে এসেছে। এই পার্সেন্টেজটাকে আমি ক্লিক করে জেনারেল করে দেবো। তা যেই জেনারেল করলাম 13.5 এসে গেল। তা 13.5 তার মানে আমার 15 টাকার বিক্রি হয়েছে, আমি 1.5 টাকা ট্যাক্স দিয়েছি, তার মানে আমার 13 টাকা 50 পয়সা নিজের নেট সেলস। তাহলে এবার আমি আবার কি করব, রিলেটিভ সেল রেফারেন্সের অ্যাপ্লাই করব। রিলেটিভ সেল রেফারেন্স কি করব, আমি আবার যাব এই বক্সটাতে গিয়ে ডবল ক্লিক করে দেবো। তা যেই ডবল ক্লিক করে দিলাম তাহলে আমাকে দেখিয়ে দিল। এটা অন্যভাবে দেখাই, আরেকটা উপায় হচ্ছে ডবল ক্লিকও করতে পারো। কেউ চাইলে এই বক্সটাকে এই প্লাস সাইনটাকে ধরে ড্র্যাগ করে দিতে পারো।
সেটাও করতে পারো, এই ড্র্যাগ করে এই অবধি টেনে দিতে পারো, তাহলেও ভরে যাবে, ঠিক আছে, তাহলেও ভরে যাবে। এবার তাহলে আমি ফার্স্ট প্রোডাক্টটা বিক্রি করেছিলাম আমার 15 রুপিস, সেখান থেকে ট্যাক্স দিয়েছি 1.5, তাহলে আমি টোটাল বিক্রি করেছি, মোট বিক্রি করেছি 13 টাকা 50 পয়সা। তারপরে 15 রুপিস আবার ট্যাক্স দিয়েছি 1.5, তাহলে 13 টাকা 50 পয়সা। এরকম করে করে আমার তাহলে নেট সেলসটা বেরিয়ে গেল। তাহলে আমার নেট সেলস আমার কাছে কিন্তু বেরিয়ে গেল। এবার কোয়েশ্চেন হচ্ছে, অনেকে এই 13.5টাকে রাখতে চায় না, অনেকে চাও যে আমি শুধু 13 বা এই 13.5টাকে 14-এ কনভার্ট করে দেবো, এই পয়েন্টে তোমরা ডেসিমেলে রাখতে চাও না। তোমাদের যদি এরকম মনে হয়, এটাকে পুরো সিলেক্ট করবে, এটাকে পুরো সিলেক্ট করবে, পুরো ফার্স্টে প্রথমে পুরো সিলেক্ট করবে, পুরো সেলগুলোকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর একদম উপরে একটা অপশন আছে নাম্বার গ্রুপ, এই নাম্বার গ্রুপে এইখানে দেখো ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল দুটো অপশন আছে। তা আমি চাইছি ডেসিমেল গুলো কমাতে, তুমি যদি ডেসিমেল বাড়াতে চাও ইনক্রিজ ডেসিমেল এখানে ক্লিক করো, দেখো 0.50 হয়ে গেল, আর একটা করো 0.500 হয়ে গেল। আর যদি ডিক্রিজ করতে চাও তাহলে ডিক্রিজ করো, আবার একটা জিরো কমে গেল, আবার ডিক্রিজ করো, আর একটা জিরো কমে গেল, আবার ডিক্রিজ করো। এই দেখো আমরা 13.5 আমরা কি লিখি রাউন্ড অফে, যখন আমরা জানি যে 13.5 আমরা জানি যে যখনই আমাদের সেটার 5-এ চলে আসে তাহলে রাউন্ড অফে সেটাকে আমরা পরের সংখ্যা নিয়ে নিই, তাহলে এটার পরের সংখ্যা কি হবে রাউন্ড অফে 14 মানে 14। তা দেখো এটাকে অটোমেটিক এক্সেল ডিটেক্ট করে নেবে। আমি কি করব, আমি জাস্ট বেসিক্যালি এই সেলটাকে সিলেক্ট করব, এখানে আমি গিয়ে ডিক্রিজ ডেসিমেল করব, তা 13.5টা আমার 14-এ হয়ে গেল, 13.5টা আমার 14-এ হয়ে গেল। তাহলে আমার প্রত্যেকটা ডেসিমেল ছাড়া 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 চলে এলো। তার মানে আমার নেট সেলসটাকে আমি তার মানে ক্যালকুলেট করে বের করতে পারলাম। তাহলে এইটাকে যদি আমি পুরো ডেটাটাকে কপি করি, কপি করে আমি এটাকে একটা বর্ডার দিই, প্রথমে বর্ডার দিই অল বর্ডার্স, যেগুলো আগের দিন করেছিলাম একবার রিভাইজ হচ্ছে, মিডিল অ্যালাইনমেন্ট করি যেটা শিখিয়েছিলাম, মিডিল অ্যালাইনমেন্ট করে সবকটা লেখাকে এরকম মিডিল অ্যালাইনমেন্ট করি, এটাকে সরিয়ে দিই, এখানে গিয়ে ফরম্যাটে গিয়ে অটো ফিট রো হাইট, একবার অটো ফিট কলাম উইথ যেটাকে আমরা প্রত্যেকবার করি এরকম করি, সব কটাকে বোল্ড যদি করতে চাও বোল্ড, নাহলে বোল্ড ছাড়াই করি, তাহলে আমার কাছে এই ডেটাটা এরকম করে চলে এসছে। তাহলে আমার কাছে পুরো ডেটাটা এরকম করে, তার মানে আমার আইটেম, তার কোয়ান্টিটি, তার প্রাইস, তার টোটাল সেল ভ্যালু কত টাকার বিক্রি করেছি, জিএসটি অ্যামাউন্ট ট্যাক্সের ওপর কত % ট্যাক্স চেপেছে, কত টাকা করে ট্যাক্স দিতে হয়েছে, আর কত টাকার অ্যাকচুয়াল বিক্রি করেছি সেটাও আমার কাছে চলে এসছে। এবার আমি যদি এই সেলস গুলোর ওপর দেখতে চাই যে কোনটার সেল বেশি কোনটার সেল খারাপ, তাহলে আমি কি করতে পারি, একটা ডেটা বার তৈরি করতে পারি। নেট সেলস এর ওপর কলামটাকে সিলেক্ট করলাম, কোথায় যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, আগের দিনের ক্লাস কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে একটা ডেটা বার করলাম, ডেটা বার করে আমি একটা এরকম একটা ডেটা বার তৈরি করে দিলাম। তাহলে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোনটার সেল সবচেয়ে বেশি, তাহলে কোনটার সেল সবচেয়ে বেশি, আমার ফোল্ডারের সেল সবচেয়ে বেশি, ফোল্ডার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আর কিসের নেট সেলস আমার কোথা থেকে বেশি, আমার ক্যালকুলেটর থেকেও নেট সেলস খুব হাই। তার মানে এই প্রোডাক্ট গুলোর উপর তাহলে আমি ফোকাস করতে পারি যে আমার, আর সবচেয়ে বেশি খারাপ কি, শার্পনার, স্কেল, এগুলো আমার কাছে খারাপ। তার মানে এইটুকানি একটা ডেটা ছিল, সেখান থেকে আমরা ট্যাক্স চাপাতে পারি, ট্যাক্স চাপিয়ে সেখান থেকে আমরা ট্যাক্স অ্যামাউন্ট ক্যালকুলেট করতে পারি, ট্যাক্স অ্যামাউন্ট ক্যালকুলেট করে সেখান থেকে আমার অ্যাকচুয়াল কত টাকা নেট সেলস হয়েছে সেটাকেও ক্যালকুলেট করতে পারি। স্যার আরেকবার নেট সেলটা বের করাটা একটু দেখান। নেট সেলসটা আরেকবার বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটাকে ডিলিট করে দিলাম, উড়িয়ে দিলাম, এখানে একটা কলাম বানালাম নেট সেলস। আচ্ছা বলো তাহলে তুমি, যে ধরো তোমার টোটাল সেল ভ্যালু হয়েছে 15 টাকা, সরকারকে ট্যাক্স দিয়েছো 1.5, তাহলে নেট সেল বের করবে কি করে, 15 - 1.5, তাই তো। তাহলে আমি এখান থেকে ইকুয়াল, এটা ইকুয়াল দিলাম, তাহলে আমার টোটাল সেল আমি কত টাকা, টোটাল সেল করে আমি কত টাকা পাচ্ছি 15 টাকা, মাইনাস সরকারকে তার মধ্যে ট্যাক্স দিয়ে দিচ্ছি 1.5 রুপিস করে দিলাম, ইকুয়াল করে দিলাম, তাহলে আমার চলে এলো হচ্ছে 14। এটাকে আমি ড্র্যাগ করে দিলাম, মানে ড্র্যাগ মানে ডবল, এই যে এই 14 এর যে সাইড আছে, এই 14 এর যে সাইড আছে এই ছোট্ট একটা, এটাকে আমি ডবল ক্লিক করে দিলাম, যেই ডবল ক্লিক করে দিলাম আমার সব কটা ভরে গেল, আমার যেই ডবল ক্লিক করে দিলাম আমি সব কটা ভরে গেল। তাহলে আমার কাছে সব মানে 15 - 1.5 কত হয় 13.5, আমার তাহলে ভরে গেল যে আমার নেট সেল কত টাকার আছে। এবার আমি যেটা বলছিলাম যে নেট সেলটাকে কি আমরা এরকম 0.5 করে দেখতে ভালো লাগে, সেটা তো ভালো লাগে না। তাহলে এটাকে আমি কি করতে পারি, এই কলামটাকে সিলেক্ট করব, এখানে নাম্বার বলে একটা গ্রুপ আছে, সেই নাম্বার বলে গ্রুপে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল আর একটা হচ্ছে ইনক্রিজ ডেসিমেল। আমরা এই পয়েন্টের পর যে নাম্বারগুলো আছে সেগুলোকে সব রাউন্ড অফে নিয়ে চলে আসতে চাইছি, মানে 13.5 থাকলে 14, 21.6 থাকলে 22, 28.35 থাকলে 28, মানে আমরা সেগুলোকে রাউন্ড অফে নিয়ে চলে আসতে চাইছি। তা আমি এখানে গিয়ে ডিক্রিজ ডেসিমেল করে দেবো, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে গিয়ে ডিক্রিজ ডেসিমেল করে দিলাম।
যে ডিক্রিজ ডেসিমেল করলাম আমার 13 পয়েন্ট, মানে আমার 14 টাকা। পেন থেকে কত টাকা নেট সেল হয়েছে? 14 টাকা। নোটবুক থেকে কত হয়েছে? 14 রুপিস। ইরেজার থেকে কত হয়েছে? 14 রুপিস। মার্কার থেকে কত হয়েছে? 18 রুপিস। এবার আমি কি সব কটাকে আলাদা আলাদা দেখতে চাইবো যে মেন কোথা থেকে সেলটা বেশি এসছে? তার জন্য কি করব, নেট সেলটাকে আমি একবার সিলেক্ট করব। সিলেক্ট করে আগের দিন যেটা করেছি কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে ডেটা বারসে যাব। ডেটা বারসে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট ফিল, এখানে গিয়ে আমরা ডেটা বার একটা সিলেক্ট করব, যেটা আগের দিন আমরা করেছি। তাই গ্রেডিয়েন্ট ফিলে যেই ক্লিক করলাম আমার কাছে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল যে আমার কোথা থেকে সেল বেশি, কোথা থেকে সেল খারাপ। তা আমার সবচেয়ে সেল বেশি যেখান থেকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফোল্ডার থেকে, আর সবচেয়ে সেল খারাপ যতদূর দেখতে পাচ্ছি একটা হচ্ছে শার্পনার থেকে আর একটা হচ্ছে ক্লিপ থেকে। তাহলে এখান থেকে এই স্টেশনারি, আমার একটা স্টেশনারি দোকান বা আমার একটা স্টেশনারি কোম্পানি, আমি সেই স্টেশনারি কোম্পানিতে আমার এই ডেটাটাকে বের করতে পারলাম অ্যানালাইজ করে। বোঝা গেছে? যে নেট সেলস জিজ্ঞেস করছিলে তার বোঝা গেছে যে কিভাবে বের হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি একটা ছোট্ট কোম্পানি বা আমার একটা ছোট্ট দোকান, আমি আমার বিজনেসটাকে এরকম করে ইয়ে করতে পারি। আমি আমার বিজনেসটাকে এরকম করে আমি জাস্ট আমার একটা ভ্যালু দিয়ে করে দিতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স, একটা শিখলাম হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, আর একটা কি শিখবো এর পরের দিন যেটা শিখবো সেটা হচ্ছে এরর কিভাবে হতে পারে। এরর দেখাবো। অনেক সময় আমরা এই ফর্মুলাগুলোতে এতক্ষণ যা যা করলাম সব ঠিক ঠিক ফর্মুলা লিখলাম, অনেক সময় আমরা ভুল ভুল ফর্মুলাও লিখি, তাহলে এরর করতে পারি। তাই এরর করার জন্য আমি এররটা শেখাবো। আর আরেকটা জিনিস শেখাবো সেটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্সিং, সেটা আরো বেশি ইন্টারেস্টিং। এখানে তুমি একটা ভ্যালুর ওপর 10% এর ওপর জিএসটি অ্যামাউন্টের ওপর তুমি ক্যালকুলেট করলে, কিন্তু যদি আমি 5 বছরের ডেটা নিই, যে 5 বছর, 1 বছর জিএসটি অ্যামাউন্ট 10%, 1 বছর 15%, 1 বছর 20%, তাহলে আমার ভ্যালুগুলো কেমন করে চেঞ্জ হতে 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 যাবে সেটা ক্যালকুলেট করবো। এটাকে বলে মিক্সড সেল রেফারেন্সিং, সেটাকে আমরা করব, সেটা পরের দিন আমরা করব। সো নাও দ্য 15 to 16 minutes goes to the students.